ওকে, গুড ইভিনিং সবাইকে। আন্তরিকভাবে দুঃখিত আমার ক্লাসে একটু দেরি হওয়ার জন্য। আমি তো ভেবেছিলাম আজকে হয়তো ক্লাসটা করাতে পারবো না। তো এদিকে বৃষ্টি আর বন্যার একদম ব্যাপক কবল চলছে। আমার কথা কি শোনা যাচ্ছে? একটু বলবে আমাকে। ইলেকট্রিসিটিটা একটু আগে এলো আর স্যার আমাকে এসএমএস করলেন, তো দেখলাম করিয়ে দিই ক্লাসটা। ঠিক আছে, শোনা যাচ্ছে কি আমার কথা? ওকে, বেশ, থ্যাংক ইউ জয়শ্রী, মিলিয়ারা, শবনম। ওকে, বেশ। ওকে শিখা, তো দেখো, আমরা আজকে না খুব সহজ একটা জিনিস পড়বো। ওকে, তো এমন একটা জিনিস পড়বো, আর আজকে আমি তোমাদের ক্লাসটা এমন ভাবেই পড়াবো যে এই একটা ক্লাসের মধ্যে আমরা টোটাল একটা চ্যাপ্টারকে শেষ করি, মানে একটা গোটা একটা বড় চ্যাপ্টার, একটা পার্ট সিলেবাসের। মোটামুটি এটা 3টে পার্ট রয়েছে সিলেবাসের মধ্যে আমাদের। পর্ষদের যে সিলেবাস আমরা আজকে পড়বো, যেটা ইনক্লুসিভ এডুকেশন বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। তো এই জিনিসটা হচ্ছে সেই একটা ছোট জিনিসের মধ্যে, মানে সেই ধরো কি বলবো, যে সোনার কোনো জিনিস যখন তৈরি করে দেখবে যেমন খাদ মেশায়, তো সেরকম। তো এই একটা ছোট জিনিসকে ঘুরিয়ে ফিরিয়ে একই জিনিস দিয়ে দিয়ে অনেক বড় করেছে আমাদের সিলেবাসে। তো সেই জিনিসটাকে আমরা খুব সুন্দরভাবে একটা ক্লাসই কমপ্লিট করব। মন দিয়ে ক্লাসটাকে শুনবে। আর আমি কথা দিচ্ছি, আজকের ক্লাসটা যারা যারা মন দিয়ে শুনবে, এই ইনক্লুসিভ এডুকেশনের যে 3টে অধ্যায় রয়েছে আমাদের সিলেবাসে, 3টে অধ্যায় আজকের ক্লাসে কমপ্লিট হয়ে যাবে। আর কোনো রকম প্রশ্ন তোমাদের আটকাবে না। জাস্ট কয়েকটা কি পয়েন্ট আর একটা কনসেপ্ট তোমাদের বলবো। ওকে, তো সবাই খাতা পেন নিয়ে বসবে আর মন দিয়ে ক্লাসটা শুনবে, ঠিক আছে? ওকে, বেশ, আমি স্ক্রিনটা শেয়ার করছি, দাঁড়াও। আচ্ছা, সবাই একটু বলো তো দেখতে পাচ্ছ কিনা স্ক্রিনটা। স্ক্রিনটা দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে গো? একটু বলো আমাকে। ক্লিয়ার শিউলি? ওকে, বেশ। আমরা আগের দিন কি পড়েছিলাম? ভাইগর্স কি পড়েছিলাম, তাই তো? দাঁড়াও, আমরা আগের দিন ভাইগর্স কি তত্ত্ব পড়েছি। হুম, ভাইগর্স কি। আচ্ছা, ভাইগর্স্কির থিওরি যেটা আমরা পড়েছিলাম, সেটাকে তোমরা পিডিএফটা দেওয়ার পর বাড়িতে পড়েছিলে? আমি কয়েকটা আজকে প্রশ্ন ধরবো। ওকে, তারপরে আজকের ক্লাস শুরু করব। তো বলো, কে কে পড়েছিলে আমাকে একটু বলো তো, যে হ্যাঁ বাড়িতে পড়েছিলাম পিডিএফটা ভাইগর্স্কি থিওরির। ওকে, মিলিয়ারা পড়েছে, ভেরি গুড। আর কে? শিউলি পড়েছে, তাই তো? ভালো লেগেছে শিউলির। ওকে, আর কে কে পড়েছে? বেশ, আমি প্রশ্নগুলো বলবো, ঠিক আছে? তোমরা মাইক্রোফোন অন করে বলবে, ঠিক আছে? যাকে জিজ্ঞেস করবো মাইক্রোফোন অন করে বলবে। ওকে, বলরাম পড়েছে, শিখা পড়েছে, ভেরি গুড। বেশ, মৈত্রী পড়েছে। বেশ, তোমাদের আমি জিজ্ঞেস করব, সবাইকেই জিজ্ঞেস করব নাম ধরে। তো যার নাম ধরে জিজ্ঞেস করব সে মাইক্রোফোন অন করে বলবে। আবারও একটা কথা বলি, যদি না পারো প্রশ্নটা, ধরো আমি তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করলাম, তোমার এই মুহূর্তে মনে পড়ছে না, তাহলে মাইক্রোফোনটা অন করব না এরকম করবে না, মাইক্রোফোনটা অন করবে, বলবে স্যার মনে পড়ছে না, আমি তাহলে পরের জনকে ধরবো। ঠিক আছে? আর মাইক্রোফোন অন কি করে করতে হয় জানো নিশ্চয়ই। বেশ, চলো প্রথম প্রশ্ন। আমাদের প্রথম প্রশ্ন কে বলবে? কি করে অন করবে? দেখো তোমাদের ওখানে একটা মাইক্রোফোন অনের একটা ইন্ডিকেটর পাওয়া যাবে, দেখো। 15ই আগস্টের পর রেগুলার ক্লাস করবে শ্রেয়সী। শ্রেয়সী কি ডিএলএড এর পরীক্ষা আছে নাকি? আচ্ছা, প্রথম প্রশ্ন বলো। মিলিয়ারাই শুরু করো। মিলিয়ারা, মাইক্রোফোন অন করো। মিলিয়ারা। শিউলি, এই যে শিউলি, বলো। আচ্ছা বেশ, শিউলি যখন মাইক্রোফোন অন করেছো, শিউলিকে জিজ্ঞেস করি। শিউলি বলো যে এই যে
MKO এর পুরো কথা কি আর MKO এর এই যে কনসেপ্ট সেটা কি বলো। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ শোনা যাচ্ছে, বলো। হ্যাঁ বলুন কোশ্চেনটা। হ্যাঁ, MKO এটার পুরো কথা কি আর MKO সম্পর্কে বলো তুমি। এমকে হচ্ছে মোর নলেজেবল আদার, হুম। আর এমকে হচ্ছে যিনি সাহায্য প্রদান করেন না। কোনো শিক্ষার্থী যেখানটা পারে না তখন কিছু সংকেত দান করতে, সমস্যাকে সমাধান করতে এগিয়ে আসেন, তাকে এমকে বলা হয়। আচ্ছা, ভেরি গুড ভেরি গুড, খুব ভালো, বেশ মিউট করো। আচ্ছা পরের জন এবার, পরের জন অন করবে। আমি আজকেই সিডিপি এর ফার্স্ট ক্লাস করছি, রুমা। ওকে বেশ, ফার্স্ট ক্লাস হতেই পারে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে করো। মাইক্রোফোনটা খুঁজে পাচ্ছ না? যারা মাইক্রোফোন অন করছো তারা একটু বলো তো কোথায় পাওয়া যাচ্ছে। মিলিয়ারা কোথা থেকে মাইক্রোফোন অন করছো তোমরা? আমাকে তো এখানে অপশন দিচ্ছে। আচ্ছা মিলিয়ারা বলো, অ্যাকচুয়াল লেভেল অফ ডেভেলপমেন্ট বলতে কি বোঝো? হ্যালো। হ্যাঁ বলো, লেভেল অফ অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট কি? অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট হচ্ছে স্যার যে কোনো কারো সাহায্য ছাড়াই নিজেই করতে পারে। কোনো কারো সাহায্য ছাড়া নিজে যেসব কাজ করতে পারে, একদম ঠিক বলেছো। আচ্ছা নেক্সট বলো, কে বলতে চাও? মাইক্রোফোন খুঁজে পাচ্ছ না? মাইক্রোফোন খুঁজে না পেলে দেখো একটা সম্ভবত হাতের মতো ইমোজি থাকতে পারে, বা মাইক্রোফোনের এই যে এরকম একটা অপশন যেটা দেখতে পাচ্ছ বাঁ দিকে এরকম থাকতে পারে। আমি জানি না স্টুডেন্টদের কেমন দেখায়। আচ্ছা সবাই কি একের পর এক বলো। শাহরিয়াজ হোসেন, আচ্ছা তুমি বলো, লেভেল অফ বিয়ন্ড ডেভেলপমেন্ট বলতে কি বোঝো বলো শাহরিয়াজ। হিউম্যান ডেভেলপমেন্ট হচ্ছে যেগুলো আমরা আমাদের আয়ত্তের বাইরে, মানে কোনো কারো সাহায্য ছাড়াও আমরা সেগুলো করতে পারবো, কারো সাহায্য ছাড়া সাহায্য ছাড়া সাহায্য, সাহায্য যারা করতে পারবো নাকি পারবো না? পারবো না, কেউ সাহায্য করলেও সেগুলো আমরা পারবো না। ভেরি গুড, খুব ভালো, একদম আমি যেটুকু জানতে চাইছিলাম তেমন ভাবেই উত্তর দিয়েছো, খুব ভালো। আচ্ছা পরে জয়শ্রী। জয়শ্রী আচ্ছা, যারা উত্তর বলতে চাইবে এইভাবে রেজ হ্যান্ড করবে, ঠিক আছে, মানে মাইক্রোফোন অন করবে, আমি পরপর ধরবো। জয়শ্রী বলো, আহ তুমি বলো, জয়শ্রী বলো জেডপিডি সম্পর্কে যেটুকু জানো বলো। জয়শ্রী, জয়শ্রী বলো জেডপিডি সম্পর্কে যেটুকু জানো বলো। হ্যাঁ বলো জয়শ্রী। আচ্ছা একে একে করবে, একজনকে জিজ্ঞেস করি তারপরে আবার করবে। বলো জয়শ্রী। আচ্ছা সম্ভবত কোনো প্রবলেম হচ্ছে। শিখা, শিখা বলতে পারবে জেডপিটি সম্পর্কে? শোনা যাচ্ছে কি শিখা? হ্যাঁ হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ বলো, জেডপিটি সম্পর্কে বলো। জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, মানে যেটা আচ্ছা আমরা নিজেরা করতে পারছি না কিন্তু টিচারের সাহায্য ছাড়া করতে পারছি আর কি। আচ্ছা বেশ, ঠিক আছে। হ্যাঁ মোটামুটি ঠিকই বলেছো, ভুল কিছু নেই। আচ্ছা পরবর্তীতে বলরাম, তুমি বলো, এই যে জেডপিটি যেটা বললো এক্ষুনি শিখা, তো এই জেডপিটির ধারণা সর্বপ্রথম কে দিয়েছিলেন? বলো বলরাম, জেডপিটির ধারণা সর্বপ্রথম কে দিয়েছিলেন? যাদের জানা আছে জিডিপির বলবে। ধারণা হ্যাঁ, জেডপিটির ধারণা প্রথম কে দেয়? ভাই ভাইগটস্কি। ভাইগর্সকি। আচ্ছা না, ভাইগর্সকি না, প্রথম কে দিয়েছিলেন, আচ্ছা হয়তো ভুলে গেছো, বেশ আমি দেখি। পর্ণাশ্রী, পর্ণাশ্রী মাইতি, বলতে পারবে? জেডপিটির ধারণা প্রথম কে দিয়েছিলেন? আমি বলেছিলাম পড়ানোর সময়, হয়তো ভুলে গেছো সবাই। শিউলি বলো, চেষ্টা করো। স্যার শুনতে হ্যাঁ পাচ্ছেন? বলো। হ্যাঁ শোনা যাচ্ছে, বলো। বোনার। রুনার দিয়েছিলেন, ভেরি গুড। তো একদম। আচ্ছা জয়শ্রী বলছে ভালো করে হয়নি, ঠিক আছে অসুবিধা নেই, ভালো করে পড়বে, আমি শুধু জাস্ট যাতে পড়াশোনাটা করো কন্টিনিউ সেই জন্য প্রশ্নগুলো ধরছি আজকে আমি। ঠিক আছে বলরাম। আচ্ছা জেডপিটির ধারণা কিন্তু ব্রুনার দিয়েছিলেন, ঠিক আছে এটা মনে রাখবে, প্রথম সর্বপ্রথম। তারপরে এর ধারণাটাকে আরো ডেভেলপ করেন কে?
আমাদের ভাইগটস্কি। আচ্ছা, পরবর্তীতে বলরাম বলবে। বেশ, বলো বলরাম। যা, কোথায় গেল? বেশ, পরবর্তীতে কে বলতে চাইবে? মাইক্রোফোন খুঁজে পাচ্ছ না। আচ্ছা, যারা যারা মাইক্রোফোন অন করছো, তোমরা কিভাবে অন করছো? কে একজন মাইক্রোফোন অন করে একটু বলো তো, বাকিরা শুনে নে। কোথায় গিয়ে অন করছো? স্টুডেন্ট যারা মাইক্রোফোন অন করে কথা বললে এতক্ষণ। হ্যাঁ বলো শাহরিয়াজ, বলো। স্যার রাইট সাইডে 3টে আইকন আছে, একটা চ্যাট, একটা পোল আর একটা হাত আছে। তো আচ্ছা হাতটা হাত টাইপটা করলে, হাতটাই টাচ করলে আর কি অন হয়ে যাচ্ছে, ওটাই। আচ্ছা আচ্ছা, তাহলে সমৃদ্ধি শুনে নিলে। দেখো হ্যান্ডের একটা ইমোজি রয়েছে, তো ওটাই টাচ করো। বেশ, পরের প্রশ্ন হচ্ছে যে, বেশ, সমৃদ্ধি কি অন করতে পারছো? আচ্ছা, মৈত্রী, চলো মৈত্রী বলো। যে ভাইগটস্কি যে টুলস অ্যান্ড সিম্বলস এর কথা বলেছেন, সেখান থেকে তুমি দুটো কালচারাল টুলস এর নাম বলো। দুটো কালচারাল টুলস, মৈত্রী। শিউলি। চলো এবার তোমাদের নাম ধরে জিজ্ঞেস করতে পারো, নাহলে দু একজন বলছে, বাকিরা সবাই বসে থাকছে। চলো, এখানে শিউলি, মৈত্রী, বলরাম, কার্তিক, ইপসিতা। ইপসিতা বলবে। ইপসিতা মাইক্রোফোন অন করো। পর্ণশ্রী বলেছে একটা। পর্ণশ্রী বলো, এটা বলতে পারবে কালচারাল টুলস এর নাম দুটো? আচ্ছা, ইপসিতা শোনা যাচ্ছে? ইপসিতা শুনতে পাচ্ছ? হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার। আচ্ছা, তুমি বলো যে ভাইগটস্কি যে শিশুর প্রাইভেট স্পিচ বলেছেন, সেই প্রাইভেট স্পিচ জিনিসটা কি? প্রাইভেট স্পিচ মানে হচ্ছে নিজে থেকে নিজে আম, ওরা শুনতে পারবে, কিন্তু হচ্ছে মানে শোনা যায় অ্যাকচুয়ালি। হুম। আচ্ছা, এটা কি বাইরে থেকে শোনা যায়, প্রাইভেট স্পিচ? হ্যাঁ, স্পিচটা শোনা যায়। আচ্ছা, একদম ভেরি গুড। আচ্ছা, পরবর্তীতে সমৃদ্ধি একটু বলো। সমৃদ্ধি, আচ্ছা সমৃদ্ধি চলে গেল কোথায়? শিউলি বলো। শিউলি বলো সাইলেন্ট ইনার স্পিচ সম্পর্কে। হ্যালো। হ্যাঁ বলো, সাইলেন্ট ইনার স্পিচ সম্পর্কে সাইলেন্ট বলো। হচ্ছে যেটা মানে আমরা মনে মনে করি, যেটা শুনতে পাওয়া যায় না। শুনতে পাওয়া যায় না, ভেরি গুড, একদম সঠিক। আচ্ছা, পরবর্তী বলো রীতা। রীতা কর, আনমিউট করো। রীতা বলো শিশুর কোন বয়সে ব্যাবলিং শুরু হয়? ব্যাবলিং যে ফেজটা রয়েছে, সেটা কোন বয়সে শুরু হয়? রীতা। নেক্সট তৈরি থাকবে আফসিনা। আফসানা, আফসানা খাতুন তৈরি থাকবে পরের প্রশ্নের জন্য। রীতা, হ্যাঁ রীতা বলো। শুনতে পাচ্ছেন? হ্যাঁ শোনা যাচ্ছে, বলো। 6 থেকে 8 মাস বয়সে। 6 থেকে 8 মাস বয়স। হ্যাঁ। হ্যাঁ, মোটামুটি একই। এটা একটু বলে রাখি যে আমি যে পিডিএফ দিয়েছি সেখানে দেখবে 4 থেকে 6 রয়েছে। তো এই 6 মাসটাকে মেন বেস হিসাবে ধরবে তোমরা। কিছু কিছু বইয়ে 6 থেকে 7 থাকে, 8ও থাকে, কিছু কিছু বইয়ে 5-6 থাকে। ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। আচ্ছা, এবার বলো রিতা, এই যে ব্যাবলিং ফেজ, এই ব্যাবলিং ফেজটা কেন এমন নাম দেওয়া হয়েছে, বা এখানে কি হয় শিশু? এখানে বাচ্চারা একটা শব্দ হুম। আচ্ছা, সম্ভবত নেটওয়ার্ক খুবই খারাপ। শিউলি, চলো এবার শেষ করব, তারপর আমরা আজকে পড়াশোনা করব। ইন্টারনেট ইস্যু, ঠিক আছে বাদ দাও। হ্যাঁ, ইন্টারনেট ইস্যু হতে পারে রিতার। বেশ, তো এটা একটু কেউ বলে দাও যে এই যে ব্যাবলিং ফেজ, এই ব্যাবলিং ফেজে কি হয়, এটা কে বলবে? শ্রেয়সী বলতে পারবে? শ্রেয়সী ঘোষ বলতে পারবে ব্যাবলিং ফেজে কি হয়?
শিউলি, শিখা, বেশ বলো, শিখা বলো, শিউলি কুইংটা বলবে। স্যার ব্যাবলিং যেটা, সেটা হচ্ছে ওরা কথা বলে কিন্তু সেটার কোনো মানে হয় না। একদম, কথা বলে কিন্তু কোনো মানে হয় না, ঠিক। তারা এই সময়তে তাদের যে ভোকাল অর্গান সেগুলো ডেভেলপমেন্টাল ফেজে থাকে, তাই তো? তারা একরকম আধো আধো স্বর উচ্চারণ করে। হ্যাঁ, বেশ ঠিক হয়েছে। আচ্ছা শিউলি বলো, কুইংটা বলো। কুইং ফেজ মনে পড়ছে? সময়সীমা বলো আর এই সময় কি হয়। কুইং ফেজের সময়সীমা বাকিরা জানলে কমেন্ট করবে, কুইং ফেজের সময়সীমা। হ্যাঁ, রিতা এই যে ব্যাবলিংটা লিখেছে, ব্যা ব্যা ম্যা ম্যা করে এমন। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলো, শোনা যাচ্ছে, বলো। কোনটা বলবো স্যার? ওই কুইনটা? হ্যাঁ কুইংটা বলো তুমি। ওটা 6 সপ্তাহে হয়। আর মানে এই কাকা করে মা মা করে, মানে এক সপ্তাহ মানে এরকম কথা। মানে একদম, কান্নার পর কুই কুই করে একটা শব্দ হয়। কুই কুই করে হ্যাঁ একটা আওয়াজ হয়। হ্যাঁ, বেশ। আমাদের আজকের লাস্ট প্রশ্ন, এই লাস্ট প্রশ্নটার উত্তর বলবে শ্রেয়সী। তো শ্রেয়সী বলো, আমাদের কনস্ট্রাকটিভিজম বা নির্মাণবাদ সম্পর্কে বলো, এটা অ্যাকচুয়ালি কি, এর বক্তব্য কি? আচ্ছা, যারা একবার করে বলেছো আমি তাদেরকে একটু করছি, তারা পারবে ধরে দিয়ে। আমি দেখছি একবারও বলেনি এমন কেউ আছো যে এটাকে বলতে পারবে কনফিডেন্টের সঙ্গে। বলো, নির্মাণবাদ বা কনস্ট্রাকটিভিজম সম্পর্কে আমি কিন্তু বহুবার বুঝিয়েছি আগের দিন। হ্যাঁ, অ্যাক্টিভ ভাবে শিখবে একদম। এটাকে একটু এর যে বৈশিষ্ট্য রয়েছে একটু ভালো করে কেউ বলতে পারলে আমাকে বলো, কমেন্ট করো। আচ্ছা শিউলি পারবে, বেশ চলো শিউলি বলো, বলো শিউলি। মিউট হয়ে গেছে শিউলি, আনমিউট করো। হ্যাঁ বলো এবার। হ্যাঁ, এখানে শিক্ষার্থীরা সক্রিয়ভাবে শেখে এবং নিজের জ্ঞান নিজেই তৈরি করতে পারে। একদম, নিজের জ্ঞান নিজেই তৈরি করে, ঠিক আছে। আচ্ছা বেশ চলো, ঠিক আছে আজকে এত দূর থাকছে। যাদেরকে প্রশ্ন ধরা হলো না কেউ যেন রাগ অভিমান করো না, ঠিক আছে? পরের দিনকে আবার ধরবো আমরা, আজকে অন্তর্ভুক্তি শিখবো আর নেক্সট দিন আবার ধরবো। আর আবারও বলে রাখি, আমার ক্লাসে এবার থেকে আমি প্রত্যেক দিনই প্রশ্ন ধরবো। তো আমি 2টো ক্লাস পাই মাসে, তো সেই 2টো দিন কিন্তু প্রথম 10 মিনিট প্রশ্ন তোমাদের ধরা হবে। ওকে, তো এই জিনিসটা মাথায় রেখো, আর যেদিন যেটা পড়ানো হচ্ছে সেটাকে সবাই একটু পড়ে আসবে, ঠিক আছে? শ্রেয়সী আজ ফার্স্ট ক্লাস করছো, আমি সব দেখছি। আচ্ছা ঠিক আছে শ্রেয়সী, ফার্স্ট ক্লাস করছো, তা উত্তর বলেছো, খুব ভালো, বেশ। হুম, পড়াগুলো হয়ে যাবে একদম। আর আরেকটু আমি তোমাদের আরেকটা জিনিস আমি ভাবছিলাম যে আমি যদি তোমাদেরকে আজকে আমি কয়েকটা চ্যাপ্টার দিয়ে দিই, তাহলে আমার নেক্সট মঙ্গলবার কি পড়ে আসতে পারবে? যেগুলো আমি অলরেডি করিয়েছি, ধরো যেমন ধরো আমি হয়তো তোমাদের বলে দিলাম যে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টটা দেখে আসবে, হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট দেখে আসবে, সোশ্যালাইজেশন দেখে আসবে, আর একটা কিছু 4টে চ্যাপ্টার তোমাদের দিয়ে দিলাম। সেই 4টে চ্যাপ্টারের নোটস তোমরা তো পেয়ে যাবে অ্যাপের মধ্যে, সেগুলোকে খুব ভালো করে দেখে আসবে। এই 4টে চ্যাপ্টার থেকে নেক্সট দিন আমি আগে পড়া ধরবো, তারপরে ক্লাস হবে। এটা কি পারবে? এক্সাম আছে সেকেন্ড ইয়ার। আচ্ছা ডিএলএড এর এক্সাম যাদের রয়েছে, যে কয়েকজনের রয়েছে, তো তাদের ক্ষেত্রে ছাড় থাকলো। হ্যাঁ, তাদের ক্ষেত্রে ছাড় থাকলো। আমি তোমাদের পড়াটা একটু দিয়ে দিই, তোমাদের কাছে যারা যারা খাতা পেন আছে নোট করে নাও চ্যাপ্টারগুলো। ওকে, তো এই 4টে চ্যাপ্টার আমি দিচ্ছি, সেই 4টে চ্যাপ্টার তোমাকে করে আসতে হবে, এবং আমি মঙ্গলবার কিন্তু পড়া ধরবো, সামনের মঙ্গলবার। তো চ্যাপ্টারগুলো লিখে নাও। টোটাল গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট লিখে নাও, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। আমি কমেন্টেও লিখে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো যদি এই মুহূর্তে খাতা পেন না থাকে। ওকে, তবে স্ক্রিনশট নিলে সেটা মনে থাকবে না কিন্তু। গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, ওকে আমি লিখে দিচ্ছি। সোশ্যালাইজেশন, সোশ্যালাইজেশন প্রসেস। আচ্ছা অ্যাপে স্ক্রিনশট হয় না, তাহলে আর লিখে কি করবো, বেশ আমি বলে দিচ্ছি, লিখে নাও। তো গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট 1 নম্বর দাও, 2 নম্বর চ্যাপ্টার সোশ্যালাইজেশন প্রসেস, 3 নম্বর লেখো বংশগতি ও পরিবেশ, হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, ঠিক আছে?
3 নম্বর হলো 3টে চ্যাপ্টার, আর 4 নম্বর লেখো আজকে যেটা পড়ানো হবে সেটা, অর্থাৎ ইনক্লুসিভ এডুকেশন। ঠিক আছে, আজকে যদি আমি চেষ্টা করছি রাত 10টা পর্যন্ত করেও কমপ্লিট করিয়ে দেওয়ার, এবার যদি না হয় তাহলে যেটুকু পড়াবো সেইটুকু পড়ে আসবে, বোঝা গেল? তো 3টে পুরোনো চ্যাপ্টার প্লাস আজকের নতুন পড়া, এটাই হচ্ছে ব্রুনারের স্পাইরাল কারিকুলাম, মনে পড়ছে? পুরোনো পড়ার সঙ্গে নতুন পড়া পড়তে হবে। আর নেক্সট দিনও কিন্তু এইভাবেই পড়া ধরবো। আর বলে রাখি, আমার খুব ভুলো মন, যদি ভুলে যাই আমি পড়া ধরতে, আমাকে একটু কেউ কাইন্ডলি মনে করিয়ে দিও, হ্যাঁ, যে স্যার আজকে পড়া ধরার কথা আছে, ঠিক আছে? এটা একটু মনে করিয়ে দিও, তাহলেই হবে। বোঝা গেছে? হয়েছে সবার? আর বলতে হবে কি চ্যাপ্টারগুলো? গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, সোশ্যালাইজেশন প্রসেস, হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, 3টে চ্যাপ্টার। আর আজকের যেটা পড়াবো সেটা 4 নম্বর চ্যাপ্টার। আজকের চ্যাপ্টার লেখো অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, যারা বাংলায় লিখছো তারা লেখো, যারা ইংরেজিতে লিখছো লেখো ইনক্লুসিভ এডুকেশন। ওকে, ঠিক আছে। যাদের এক্সাম আছে ডিএলএড এর, তারা ভালো করে এক্সাম দাও, চাপ নিও না। ওকে, ভালো করে এক্সামটা দাও, তারপরে আবার পড়াশোনা শুরু করবে। ওকে, এই কয়েকটা দিন একটু ভালো করে এক্সাম দাও, ঠিকঠাক ভাবে লিখে এসো সবকিছু, দেন হবে আবার পড়াশোনা। ওকে, তাদের জন্য ছাড় থাকলো যাদের ডিএলএড এর এক্সাম আছে। ওকে, কিন্তু সবাই পড়াটা করে এসো, হ্যাঁ। আমি কিন্তু আর এরকম যে ওই 8-10 জন ছেলে মেয়েই বলছে প্রশ্নগুলো, বাকিরা কেউ বলছে না, এই জিনিসটা আর হবে না। আমি পরের দিন নাম ধরে ধরে জিজ্ঞেস করবো, ঠিক আছে? আচ্ছা বেশ, চলো এবার আজকের পড়াশোনা শুরু করা যাক। দেখা যাচ্ছে স্ক্রিনটা? তো দেখা যাচ্ছে তো সবার কাছে? বেশ, যাদের ডিএড এক্সাম আছে তাদের ক্ষেত্রে ছাড় দেওয়া হলো, ভালো করে এক্সাম দেবে। দেখা যাচ্ছে স্ক্রিনটা? স্ক্রিন দেখা যাচ্ছে না, সে কি? দাঁড়াও, শ্রেয়সী জয়েন দিয়েছে, একটু রেস্ট নিয়ে পড়া করবে। ওকে, ঠিক আছে, রেস্টেরও দরকার অবশ্যই। ওকে, দেখা যাচ্ছে তো? হ্যাঁ, ঠিক আছে, বেশ, চলো। বেশ, এবার দেখো আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। ওকে, যেটাকে আমরা ইংরেজিতে ইনক্লুসিভ এডুকেশন বলি। এবার আমি প্রথম কনসেপ্টটা তোমাদের দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে এই জিনিসটা কি। এর ভিতরে ওই একটাই মোদ্দা কথা আছে, ঠিক আছে, যেটা আমি এক্ষুনি তোমাদের বলবো। এই আমি যে কথাগুলো এখন এই আগামী 2 মিনিট বলছি, কথাগুলো একদম হাঁ করে গিলে খেয়ে নাও। এর বাইরে এই চ্যাপ্টারটার মধ্যে আর কিচ্ছু নেই, ঠিক আছে? তো কথাগুলো কি একটু ভালো করে শোনো। এই যে টোটাল ইনক্লুসিভ এডুকেশন রয়েছে, এর মোদ্দা কথা হচ্ছে যে তুমি এটা কাজে লাগবে কখন? যখন তুমি টিচার হয়ে যাবে। তো তুমি টিচার হয়ে স্কুলের মধ্যে গেছো, সেখানে গিয়ে দেখছো যে তোমার শ্রেণীকক্ষে 50 জন ছাত্রছাত্রী রয়েছে। সেখানে কিছু ছাত্রছাত্রী রয়েছে তারা হচ্ছে সাধারণ, ওকে, আমার তোমার মতো সাধারণ তারা, এবং কিছু ছাত্রছাত্রী রয়েছে তারা একটু ব্যতিক্রমী। ব্যতিক্রমী কেমন? যেমন ধরো হয়তো কেউ বধির, অর্থাৎ কানে শুনতে পায় না, কেউ হয়তো অন্ধ, কেউ হয়তো একটু পঙ্গু, পায়ে ঠিক করে হাঁটতে পারে না, কেউ হয়তো মুখে কথা বলতে পারে না, মুখ, ওকে, বা বোবা। তো এই ধরনের শিক্ষার্থীর সঙ্গেও কিন্তু শিক্ষক শিক্ষিকাদের পরিচয় হয় স্কুলের মধ্যে। এবার কি বলা হচ্ছে, তো এই যে টোটাল এই যে ব্যতিক্রমী ধর্মী শিক্ষার্থী, তাদেরকে নিয়েই কিন্তু এই চ্যাপ্টারটা পুরোটা। এখানে এবার মোদ্দা কথাতে কি বলা হচ্ছে খুব ভালো করে শোনো। বলা হচ্ছে যে তুমি স্কুলে টিচার হয়ে চলে গেছো, তুমি গিয়ে পড়াচ্ছ, সেখানে দেখছো এই 50 জন ছাত্রছাত্রীর মধ্যে 6 জন ছাত্রছাত্রী রয়েছে যারা ব্যতিক্রমী। হয়তো কেউ চোখে দেখতে পায় না, কেউ মুখে বলতে পারে না, কেউ কানে শুনতে পায় না, এরকম ব্যতিক্রমী ধর্মী শিক্ষার্থী 6 জন রয়েছে। এবার সেই ক্ষেত্রে তোমার কাজ কি হবে? তোমার কাজ এবার সেই ক্ষেত্রে কি হবে, ঠিক আছে, অ্যাজ এ টিচার তুমি কি ওই 6 জন শিক্ষার্থীকে আলাদাভাবে শ্রেণীকক্ষে, তারা সবাই ধরো ক্লাস 3-তে পড়ে, তো আলাদা কোনো একটা শ্রেণীকক্ষে বসিয়ে পড়াবে? কারণ যে যারা কানে শুনতে পায় না, তারা তুমি যখন লেকচার দেবে বোর্ডের সামনে দাঁড়িয়ে, তারা শুনতে পাবে না, বুঝতে পারবে না, তাই তো?
তাহলে তুমি কি তাই করবে, নাকি যে ক্লাসের মধ্যে আছে সেই ক্লাসেই তাদেরকে স্পেশাল অ্যাটেনশন দেবে, নাকি অন্য কোনো পদ্ধতি বা অন্য কোনো টিচারকে দ্বারা দিয়ে পড়াবে? তো এই সব জিনিসগুলো এই চ্যাপ্টারটার মধ্যে বলা রয়েছে। খুব একটা বেশি প্রশ্ন এই চ্যাপ্টার থেকে আসে না, সব থেকে বেশি প্রশ্ন আসে শিখন আর আমাদের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট থেকে। ওকে, তো লার্নিং অ্যান্ড থিওরিজ অ্যান্ড গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট এই দুটো সব থেকে গুরুত্বপূর্ণ। লার্নিং অ্যান্ড থিওরিজ করবো এর পরের দিন থেকে আমরা। দেখো, তো এখানে এই যে ব্যতিক্রমী ধর্মী যে শিশুরা রয়েছে এই ইনক্লুসিভ এডুকেশনে সেটাই বলা হয়েছে, অন্তর্ভুক্তি করার কথা। অন্তর্ভুক্তি কথার অর্থ কি, কোনো একটা ধরো জায়গা, ধরো এটা তোমার গ্রাম, এখানে তুমি বসবাস করো, আমি ধরো একটা সময়ে এই গ্রামে বসবাস করতাম, তোমার সাথে ঝগড়া করে বা গ্রামের লোকের সাথে ঝগড়া করে আমি দূরে পালিয়ে গেছি, এখন এখন আমি বনে থাকি, গাছের ফল পাতা খাই, ঠিক আছে, তো এখানে আমি দূরে পালিয়ে গেছি। তো এবার অন্তর্ভুক্তি করবে, অর্থাৎ তোমরা এবারে আবার গেলে দিয়ে কি না আমাকে নিয়ে এলে এবং আমাকে আবার গ্রামের মধ্যে বসিয়ে রাখলে, এই জিনিসটাকে অন্তর্ভুক্তি বলা হলো। অর্থাৎ আমি ছেড়ে চলে গেছিলাম জায়গাটা, সেখান থেকে আবার তোমরা ফিরিয়ে আনলে এবং আবার তোমাদের সাথে আগের মতো আমি বসবাস করতে শুরু করলাম গ্রামের মধ্যে। ঠিক এই জিনিসটা সেখানে কি বলা হচ্ছে, এখানে গ্রামের উদাহরণ দিলাম, সেখানে কি বলা হচ্ছে যে তুমি একটা স্কুলে চাকরি পেয়েছো, সেই স্কুলে দেখা যাচ্ছে ক্লাস 3-তে একজন বাচ্চা সে পড়তে আসতো, কোনো একটা কারণে সে স্কুল ছুট হয়ে গেছে, অর্থাৎ স্কুল থেকে পালিয়ে গেছে, সে আর স্কুলে আসে না। এই ধরনের শিক্ষার্থীরা বা এই যে ব্যতিক্রমী ধর্মী শিক্ষার্থী বললাম, অন্ধ বা বোবা বা কানে শুনতে পায় না এমন, তো তারা সেই ধরনের শিক্ষার্থীরা, এই ধরনের শিক্ষার্থীদের ক্ষেত্রে কি হচ্ছে, একটা ব্যাপক সমস্যা হচ্ছে অন্যান্য শিক্ষার্থীরা ক্রিয়েট করে। হ্যাঁ, অর্থাৎ তাদের সাথে মিশতে চায় না, তাদের সাথে একসাথে বসতে চায় না, তাদের সাথে মিড ডে মিল খেতে চায় না, এমনকি তাদের সাথে তার বন্ধুত্বও করতে চায় না। তো এই সব সমস্যাগুলো যখন হতে থাকে, তো এইসব ব্যতিক্রমী ধর্মী শিক্ষার্থীরা তারা কি করছে, হীনমন্যতায় ভুগছে এবং তারা স্কুল থেকে পালিয়ে যাচ্ছে, স্কুল আর আসছে না, তাদের ভালো লাগছে না স্কুল এসে। তো এই যে জিনিসটা, এটাই অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মূল কথা। তো এই রকম যত ব্যতিক্রমী ধর্মী শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে তাদের ব্যতিক্রমতার ধরন অনুসারে, অর্থাৎ দেখা যাচ্ছে যে কেউ একটা চোখে দেখতে পায় না, একটা চোখ তার ঠিক আছে, অর্থাৎ সে ব্যতিক্রমী হলেও সে কিন্তু সাধারণদের মতোই, সে একটা চোখ দিয়ে সবই দেখতে পায়, একটা চোখে হয়তো দেখতে পায় না, যেটাকে আমরা কানা বলে থাকি, একটা চোখে যে দেখতে পায়, আর দুটো চোখে দেখতে না পেলে আমরা অন্ধ বলে থাকি, এগুলো বাংলাতে পড়বে তোমরা। আচ্ছা বেশ, তো সেই ধরনের শিক্ষার্থী কি হচ্ছে, যে তোমার ক্লাসের মধ্যে আছে। এবার বলো তো তোমাদের কি মনে হয় যে এমন এমন কোন শিক্ষার্থীকে টিচ করতে কি অসুবিধা হবে সাধারণভাবে? তুমি ধরো টিচার হয়ে গেছো, সেই দৃষ্টিকোণ থেকে বলো, কোনো একটা শিক্ষার্থী সে শুধু একটা চোখে দেখতে পায় না, এই ধরনের শিক্ষার্থীকে তুমি সাধারণ শিক্ষার্থীদের সাথে একই সাথে পড়াতে পারবে কি পারবে না, কি মনে হয়, সে উপকৃত হবে কি হবে না? কি মনে হচ্ছে তোমাদের? তোমরা ধরো টিচার হয়ে গেছো, সেই ক্ষেত্রে কি ডিসিশন নেবে? আচ্ছা, শিউলি বলছে উপকৃত হবে, মানে শিউলি বলতে চাইছে শিউলি সেই একটা চোখে দেখতে পায় না সেই বাচ্চাটাকেও একই সাথে পড়াবে, যারা একদম সাধারণ দুটো চোখে দেখতে পায় তাদের সাথেই পড়াবে। আচ্ছা, রুমাও তাই, জয়শ্রীও তাই, ইপসিতাও তাই, রেণুকাও তাই, রীতাও তাই, শ্রেয়সীও তাই, রেণুকা বর্মন তাই, হাবিবাও তাই, সমৃদ্ধি, কার্তিক, সবাই একদম, তোমরা সবাই ঠিক বলেছো। তো এখানেই আসছে ব্যতিক্রমতার ধরন, অর্থাৎ সেও ব্যতিক্রমী যে একটা চোখে দেখতে পায় না, আবার যে দুটো চোখে দেখতে পায় না সেও ব্যতিক্রমী। কিন্তু এখানে ব্যাপার হচ্ছে, যদি অ্যাজ এ টিচার তোমার মনে হয় যে হ্যাঁ এই ছেলেটাকে বা এই মেয়েটাকে একই সাথে সাধারণ শিশুদের সাথে পড়ালেও সে উপকৃত হবে, তাহলে তুমি পড়াও, অর্থাৎ সেই শ্রেণীকক্ষেই তাকে অন্তর্ভুক্ত করো, ইনক্লুড করো। এই জিনিসটাই অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মোদ্দা কথা। বোঝা গেল? যত ব্যতিক্রমী ধর্মী শিক্ষার্থীরা রয়েছে, শিশুরা রয়েছে, যদি সম্ভব হয় তাদের ক্ষেত্রে, তাহলে তাদেরকে আলাদাভাবে সেপারেট করে না পড়িয়ে তাদেরকে যতটা সম্ভব চেষ্টা করো সাধারণ শিক্ষার্থীদের সাথে একই রুমে বসিয়ে পড়াতে। বোঝা গেল? তো এই জিনিসটাই অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মূল কথা। এবার বলি এটা এলো কোথা থেকে। তো আমাদের ওয়ার্ধা পরিকল্পনা বলে একটা পরিকল্পনা ছিল, তো সেখান থেকে এটা এসেছিল। ওকে, গান্ধীজির সময়ে। তো সেই সময় থেকে এটা আসে। এর পিছনের মূল কারণ কি? এর কারণ হচ্ছে, যদি রাম, শ্যাম, যদু, মধু এই চারজন ধরো ব্যতিক্রমী, হয়তো তারা কানে শুনতে পায় না ভালো বা চোখে দেখতে পায় না ভালো, তো আমি যখন তারা সব প্রত্যেকে ক্লাস 3-তে পড়ে এবং তারা ছাড়াও স্কুলে আরো 50-60 জন বাচ্চা রয়েছে, তারাও ক্লাস 3-তে পড়ে। যখন আমি এই 50-60 জন বাচ্চা থেকে তাদের ওই 4 জনকে আলাদা করে একটা আলাদা ঘরে আলাদা টিচার গিয়ে পড়াবেন,
তাদের পড়তে ভালো লাগবে না, এটা স্বাভাবিক কথা একদম, তাই না? তো তাদের মনে হবে যে হ্যাঁ তারা ব্যতিক্রমী বলে, তারা এই যে চোখে দেখতে পায় না বলে তাদের সাথে টিচাররা এরকম আচরণ করছেন বা কে আলাদা ভাবে পড়াচ্ছেন, এই জিনিসটা তাদের মনে আরো খারাপ একটা ভাব সৃষ্টি করবে। তো এই জিনিসটাকে লক্ষ্য রেখে এই যে ওয়ার্ধা পরিকল্পনাতে সেখানে এই যে সালমানসা বলে একটা জায়গাতে এই সম্মেলন হয়, সেখান থেকে এই অন্তর্ভুক্তিমূলক শিক্ষার কিন্তু ধারণা আসে। এই অন্তর্ভুক্তিমূলক শিক্ষার তাহলে মূল কথা কি বললাম? একটাই, যত প্রকারের শিশু রয়েছে যারা ব্যতিক্রমী শিশু, যাদেরকে সাধারণ শিক্ষার্থীদের সাথে তোমার পাঠ দেওয়া সম্ভব বা অসুবিধা হবে না, তাদেরকে যতটা পারো একই বিদ্যালয়ের একই ছাদের তলায় অন্তর্ভুক্ত করো এবং পাঠ দাও। তার সাথে সাথে এমন বেশ কিছু শিক্ষার্থী যারা স্কুল থেকে পালিয়ে গেছে অর্থাৎ স্কুল ছুট হয়েছে, তাদেরকেও কিন্তু একই বিদ্যালয়ের মধ্যে পাঠদান করো। এই জিনিসগুলো কিন্তু এখানে বলা হয়েছে। ওকে, এইটুকু বলো, এই যে কথাগুলো বললাম এইটুকু বোঝা গেল কিনা, কারো কোনো অসুবিধা আছে বা কারো কোনো প্রশ্ন আছে কিনা? এবার আরেকটা জিনিস মনে রাখবে, যদি ব্যতিক্রমতার লেভেলটা অনেক বেশি হয়, অর্থাৎ দেখা যাচ্ছে খুবই বেশি, অর্থাৎ এমন কোনো একটা শিক্ষার্থী সে হয়তো কানেও শুনতে পায় না, চোখেও দেখতে পায় না, মুখেও বলতে পারে না কিছু, তো স্বাভাবিকভাবে সেই শিক্ষার্থীটাকে সাধারণ শিক্ষার্থীদের সাথে কিন্তু পাঠদান করানো যাবে না। ঠিক আছে? তো সেই ধরনের যখন ব্যতিক্রমের ধরনটা অনেক চরম লেভেলের হয়ে থাকে, সেই শিশুদেরকে বাধ্য হয়ে তখন সেপারেট ভাবে পাঠদান করানো হয়। কিন্তু সব সময়তে এই চ্যাপ্টার থেকে যতগুলো প্রশ্ন আসবে, উত্তর করার সময় একটা জিনিস সবসময় মনে রাখবে, যে উত্তর সেই দিকেই যাবে যে অপশনটা দেখাবে যে হ্যাঁ সবাইকে নিয়ে একসাথে ক্লাস করাচ্ছ এইরকম, অর্থাৎ সবার সাথে অন্তর্ভুক্ত হয়ে এই ধরনের প্রশ্নটা, এই ধরনের অপশনগুলো সবসময় ঠিক হবে। এই চ্যাপ্টার থেকে যত প্রশ্ন আসবে সবার ওই একটাই উত্তর, যে সমস্ত শিক্ষার্থীদের সাথে একই সাথে অন্যান্য ব্যতিক্রমী শিক্ষার্থীদেরকেও অন্তর্ভুক্ত করে পাঠ দেওয়া উচিত। এই জিনিসটাই বোঝা গেছে আশা করি। এই জিনিসটা হচ্ছে টোটাল চ্যাপ্টারটার মধ্যে একটাই রয়েছে, যত সিটেড প্রিভিয়াস ইয়ার করবে সব ওই একটা প্রশ্নই ঘুরিয়ে ফিরিয়ে রিপিট পাবে। ঠিক আছে? তুমি একজন শিক্ষক, তুমি বিদ্যালয়ে গিয়ে দেখলে যে এমন রহিমা বা রাম বা রহিম এরকম একটা শিক্ষার্থী আছে, সে হয়তো ঠিকঠাক হাঁটতে পারে না, সে ফুটবল খেলতে যায় না, এখন তোমার কি করণীয় হবে? হ্যাঁ, সে ঠিকঠাক চোখে দেখতে পায় না, এখন তোমার কি করণীয় হবে? এই ধরনের প্রশ্নগুলো আছে, রিপিটেটিভ প্রশ্ন, আর খুব খুব সহজ। যতগুলো চ্যাপ্টার রয়েছে সিডিপি সব থেকে সহজ চ্যাপ্টার এটা। ওকে, আশা করি ক্লিয়ার হলো। এবার আমরা একটু পিডিএফ এর দিকে যাই। দেখো, তো সারা বিশ্বের সমস্ত শিশুদেরকে এক ছাদের তলায় নিয়ে এসে একসাথে লেখাপড়া করানোর যে ব্যবস্থা, সেটাকেই অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বলা হয়। বোঝা গেল? একই ছাদের তলায় বিদ্যালয়ে অর্থাৎ একই ক্লাসরুমে নিয়ে এসে সেই অন্ধ শিশুটিকেও এবং একটি সাধারণ শিশুকেও দুজনকেই একই ছাদের তলায় নিয়ে এসে যে শিক্ষাদান করার যে প্রক্রিয়া, সেটাকেই কি বলা হচ্ছে? অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। অর্থাৎ অন্তর্ভুক্ত করা হচ্ছে একই ছাদের তলাতে, প্রতিটা শিশুকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। এই ধারণাটা থেকেই ইনক্লুসিভ এডুকেশনের কনসেপ্ট এসেছে। ওকে, দেখো এখানে সমাজ সব ধরনের শিক্ষার্থীদের কথা মাথায় রেখে বলা হয়েছে যে যাদের দ্বারা লেখাপড়া করা সম্ভব তাদের সকলকে একসাথে নিয়ে এই বিদ্যালয় গৃহে লেখাপড়া করানো যাক। তবে যদি শিশু, ভালো করে এই লাইনটা পড়বে যেটা তোমাদের বললাম, তবে যদি শিশু খুব বেশি ব্যতিক্রমী ধর্মী হয়, বিশেষ শিক্ষার প্রয়োজন হয়, তবে সেই সমস্ত শিশুদেরকে ব্যতিক্রমী ধর্মী শিক্ষা দিতে হবে। মনে রাখবে, এই যে ব্যতিক্রমী ধর্মী শিক্ষা, এটা কিন্তু তোমরা দিতে পারবে না, মানে তোমরা যারা টিচার হয়ে যাবে সেই টিচাররা দিতে পারে না। এর জন্য একটা বিশেষ প্রশিক্ষণ হয়। তোমরা শুনে থাকবে যে স্পেশাল বিএড বলে একটা কোর্স রয়েছে, স্পেশাল বিএড শুনে থাকবে অনেকে। তো এরকম এই ধরনের স্পেশাল কিছু কোর্স হয়, যেসব কোর্সগুলো দ্বারা বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয় সেই সমস্ত টিচারদেরকে যারা এই রকম ব্যতিক্রমী শিক্ষার্থীদের পড়াবে। ঠিক আছে? একটা পশ্চিমবঙ্গে একটা ইয়ে রয়েছে, সুপ্রিম কোর্ট থেকে নির্দেশও দিয়েছে, সম্ভবত 2200 বা 2500 প্লাস একটা শূন্য পদ আসছে এই ধরনের স্পেশাল যে টিচার রয়েছে তাদের জন্য। অর্থাৎ এই ব্যতিক্রমী ধর্মী শিক্ষার্থীদের প্রাইমারি স্কুলে শিক্ষা দেওয়ার জন্য কোনো বছরই আলাদা করে স্পেশাল এডুকেটর নিয়োগ হয়নি। তো সেই স্পেশাল এডুকেটর নিয়োগের জন্য নোটিফিকেশন 2 বছর ধরে ঝুলে রয়েছে আমাদের রাজ্যে। তো এই জিনিসটা হচ্ছে ব্যাপার, যে কোনো শিক্ষার্থী যদি দেখা যায় তার ব্যতিক্রম ধর্মীয়তার ব্যাপারটা, রেঞ্জটা অনেক বেশি ব্যতিক্রমী, তাহলে তাকে তখন আলাদা করে শিক্ষা দাও। ওকে, এটাই বলা হয়েছে। আশা করি এটা বোঝা গেল, অসুবিধা কিছু নেই। এবার দেখো, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা যে রয়েছে, সেই অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মূল উদ্দেশ্য হলো কি? একই ভবন এবং সাধারণীকরণ, এই দুটো কথার মধ্যে সমস্তটা লুকিয়ে রয়েছে। একই ভবন মানে কি? যে আলাদা আলাদাভাবে শিক্ষা দিও না, যে ও অন্ধ বলে ওকে একটা আলাদা ঘরে গিয়ে তুমি পড়াচ্ছ, ও ঠিক করে হাঁটতে পারে না বলে ওকে একটা আলাদা ঘরে গিয়ে পড়াচ্ছ, বা ও একটু নিচু জাতির সন্তান বলে ওকে তুমি স্কুলে বসতে দিচ্ছ না বাকিদের সাথে, ওকে আলাদা জায়গায় বসাচ্ছ স্কুলের উঠানে, এরকম না।
সবাইকে একসাথে এক ছাদের তলায় নিয়ে পড়াশোনা করাও। এই জিনিসটা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মূল উদ্দেশ্য। একই ভবন এবং সাধারণীকরণ মানে কি, প্রত্যেকের মধ্যে সাধারণ বৈষম্যটা নিয়ে এসো, ঠিক আছে? অর্থাৎ যেন ব্যাপক বৈষম্য না দেখা যায়, যে বিশাল পার্থক্য একটা, যে একটা কেউ ব্রাহ্মণের ছেলে, সে প্রচুর কিছু তাকে শিক্ষা দেওয়া হচ্ছে, একটা নিচু জাতির ছেলে তাকে খুব কম শিক্ষা দেওয়া হচ্ছে, বা কেউ শারীরিকভাবে একটু ব্যতিক্রমী বলে তাকে স্কুলের শিক্ষক শিক্ষিকারা তাচ্ছিল্যের চোখে দেখছে। এই জিনিসগুলো যেন না হয়। তো এই দুটো হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মূল উদ্দেশ্য। একই ভবন, সকলকে একভাবে এক স্কুলে একই সম্যতা এনে পড়াশোনা করানো। অ্যাজ এ টিচার তোমার কর্তব্য হবে এটা। দ্বিতীয়ত হচ্ছে সাধারণীকরণ। প্রত্যেকটা শিক্ষার্থী ক্লাসে যে ফার্স্ট হয় সেও এবং যে লাস্ট হয় সেও, তাদের মধ্যে যেন সাধারণীকরণ থাকে। অর্থাৎ তুমি এই ফার্স্ট বয়টাকে যেন বেশি গুরুত্ব না দাও এর থেকে, ঠিক আছে? অর্থাৎ একেও তুমি যতটা যত্নে পড়াবে, এনাকেও কিন্তু ততটাই যত্ন পড়াতে হবে। তো এটা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মূল উদ্দেশ্য। প্রতিটা ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখবে। এবার দেখো, এই শিক্ষা দ্বারা সমন্বিত শিক্ষার কথা বলা হয়েছে। অর্থাৎ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শিক্ষার্থীদের একসাথে একই শ্রেণীকক্ষে শিক্ষাদানের ব্যবস্থা। তাহলে বোঝা গেল সমন্বিত শিক্ষা বলতে অ্যাকচুয়ালি কি। সমন্বিত কথার অর্থ হচ্ছে সমন্বয়, সমন্বয় ঘটানো। অর্থাৎ সমন্বয় মানে কি, একইভাবে। দেখা যাচ্ছে কি, যে ধরো দেখা গেল যে কোন একটা স্কুলে ছেলেদের এবং মেয়েদের আলাদা আলাদা রুমে বসানো হয়, একসাথে বসানো হয় না। কিন্তু এবার দেখা যাচ্ছে আমি গেলাম, আমি গিয়ে কি বললাম, না একই সাথে বসিয়ে দিন, তো একই সাথে বসিয়ে দিল। এই জিনিসটা হচ্ছে সমন্বিত শিক্ষা, ঠিক আছে, বা সমন্বিত শিক্ষার ব্যাপার এটা। ওকে, তো এই যে সমন্বিত শিক্ষার কথা কিন্তু এখানে বলা হয়েছে, তো মনে রাখবো, অর্থাৎ সবাইকে একই সাথে নিয়ে একই সাথে শিক্ষাদানের কথা কিন্তু এখানে বলা হয়েছে। আচ্ছা, আসমা তারা কি কিছু বলবে? না স্যার। আচ্ছা বেশ, দেখো এবার দেখো, যদি কোনো শিশু অল্প বিস্তর মানসিক বা শারীরিক দিক থেকে রোগগ্রস্ত হয় বা মানসিক ভারসাম্যহীন হয়, কিন্তু সেই পরিমাণ যদি খুবই কম হয়ে থাকে, ওই যে বললাম হয়তো একটা চোখে সে দেখতে পায়, একটা চোখে দেখতে পায় না, অর্থাৎ তার যে মানসিক যে প্রতিবন্ধকতা সেটার পরিমাণ খুবই কম, তাহলে তাকে সাধারণ ক্লাসরুমের মধ্যেই তুমি তার ক্লাস নেবে। ওকে, তাকে সাধারণ ক্লাসরুমে শিক্ষার্থীদের সাথে শিক্ষা দেবে, তাদের অসুস্থতার কারণে আলাদাভাবে শিক্ষা দেওয়া যাবে না। ওকে, বোঝা গেল? দেখো 1994 সালে, এই লাইনটা একটু মনে রাখবে, 1994 সালে সালমানসা বলে একটা জায়গায়, তো সেই সালমানসাতে অনুষ্ঠিত বিশেষ চাহিদাযুক্ত শিক্ষা সংক্রান্ত বিশ্ব সম্মেলনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষা লাভের বিষয়টি নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বোঝা গেল? তো এটা মনে রাখবে, সালটা মনে রাখবে আর জায়গাটার নাম মনে রাখবে। সালমানসাতে 1994 সালে এই যে ইনক্লুসিভ এডুকেশন, এটাকে বিশেষ মর্যাদা কিন্তু দেওয়া হয়েছিল শিক্ষাক্ষেত্রে। আচ্ছা, তারপরে আসি এর বৈশিষ্ট্য কি। এর বৈশিষ্ট্যগুলো জাস্ট একবার চোখ বুলালেই এবার তুমি পেয়ে যাবে। দেখো, তো প্রথমত এই শিক্ষা বিদ্যালয়গুলির উন্নয়নের কথা বলে, যাতে শিশুরা কার্যকরভাবে শিক্ষা লাভ করে এবং অকৃতকার্য শিশুর সংখ্যা কমে যায়। অর্থাৎ প্রত্যেককেই ধরে একই সাথে শিক্ষা দেওয়া হচ্ছে, যাতে তারা ফেল না করে, তারা যাতে শিক্ষা লাভ করতে পারে। ঠিক আছে, এখানে বিদ্যালয় এবং শিক্ষকগণ মেনে নেন যে প্রতিটি শিশুর ব্যক্তিসত্তা পৃথক। বোঝা গেল? অর্থাৎ টিচাররা নিজেরা মেনে নেন যে হ্যাঁ, প্রতিটা শিশু আলাদা ব্যক্তিসত্তা, তো স্বাভাবিকভাবে কেউ একটু বেশি বুদ্ধিমান হতেই পারে, কেউ একটু কম বুদ্ধিমান হতেই পারে। এর জন্য যে কম বুদ্ধিমান তাকে কিন্তু রাগারাগি করা তার উপরে যাবে না। দ্বিতীয়ত হচ্ছে, দেখো স্কুলকে সবার চাহিদা পূরণের জন্য নমনীয় হতে হবে। ওকে, নমনীয় হতে হবে। অর্থাৎ দেখা যাচ্ছে কি, যে একটা ছেলে বা একটা মেয়ে সে কিছুতেই বুঝতে পারছে না কোনো একটা অঙ্ক, তো সেই ক্ষেত্রে যাতে সে বুঝতে পারে সেই জন্য তাকে সেটার জন্য কিছু না কিছু করতে হবে টিচারদেরকে। ওকে, দরকার হলে তাকে স্পেশাল ক্লাস দিতে হবে। এইটাই হচ্ছে ব্যাপার, যে নমনীয় হতে হবে, ফ্লেক্সিবিলিটি থাকতে হবে, ভয় যেন না থাকে স্টুডেন্টদের মধ্যে। তৃতীয়ত কি, শিক্ষকদের শিখতে হয় প্রতিটি শিশুর সমস্যার কিভাবে সমাধান করতে এগিয়ে আসতে হবে। এটাই বিশেষ প্রশিক্ষণ বা স্পেশাল এডুকেটর যে স্পেশাল যে ট্রেনিং দেওয়া হয় তাদের, তো সেটাই, যে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদেরকে কিভাবে তারা টিচ করবে, কিভাবে তাদের সাহায্য করবে, সেটাকে শিক্ষকদের শিখতে হয়। চতুর্থত দেখো, প্রতিবন্ধী শিশুরা বিদ্যালয়ে তাদের প্রতিবেশী বন্ধুদের সঙ্গে পড়ার সুযোগ পায়।
ওকে, দেখা যাচ্ছে একটা অন্ধ ছেলে, তাকে হয়তো গ্রামে কেউ খেলা নিচ্ছে না বা তার বন্ধু বান্ধব নেই, তো সে বিদ্যালয়ে এসে কিন্তু তার বন্ধু পাচ্ছে, তার প্রতিবেশী গ্রামের ছেলেরা, পাড়ার ছেলেরা তাদের সাথেই পড়া করছে। ওকে, তো তার মনে একটা উৎফুল্লতার ভাব আসবে, একটা উদ্যম আসবে। ওকে, পঞ্চমত কি দেখো, অভিভাবকগণ তাদের প্রতিবন্ধী শিশুদের পঠন পাঠনের জন্য বিদ্যালয়ে সহযোগিতা লাভ করেন। হ্যাঁ, মূলত এই ধরনের প্রতিবন্ধী শিক্ষার্থীদের ক্ষেত্রে বেশিরভাগ অভিভাবক উদাসীন থাকেন, যে তাদেরকে শিক্ষা দেবেন এরকম ধারণা তাদের মধ্যে থাকে না। তো এই জিনিসটা কিন্তু বিদ্যালয়ের সহযোগিতা তারা লাভ করেন, অর্থাৎ বিদ্যালয় থেকে তারা হেল্প পায় অনেক। ওকে, ষষ্ঠত কি দেখো, এই শিক্ষা ব্যবস্থা প্রতিটি শিশুর শিক্ষার অধিকারকে নিশ্চিত করছে। অর্থাৎ একটা সাধারণ শিশু সেও যেমন শিখবে, একটা প্রতিবন্ধী শিশু সেও ঠিক তেমনই শিখবে। ওকে, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার লক্ষ্য কি? লক্ষ্য কিছুই নয়, আর লক্ষ্য হচ্ছে কি একীভবন এবং সাধারণীকরণ, যেটা আমরা পড়লাম। একীভবন এবং স্বাভাবিকীকরণের মাধ্যমে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু এবং সাধারণ শিশুদের মধ্যে সুন্দর বোঝাপড়ার সম্পর্ক গড়ে তোলে। ওকে, দ্বিতীয়ত কি মেইন স্ট্রিমিং। এখানে দুটো জিনিস পারবে, একটা হচ্ছে মেইন স্ট্রিমিং আর একটা হচ্ছে ব্রেন স্টর্মিং। মেইন স্ট্রিমিং কি? মেইন স্ট্রিমিং হচ্ছে কোনো একটা ছাত্র বা ছাত্রী, ধরো তুমি যখন ক্লাস 8-এ পড়তে, তখন দেখা গেল যে তোমার ক্লাস 8-এর কোনো একটা বন্ধু, ঠিক আছে, কি বলছো স্যার প্লিজ ক্লাসের রেকর্ডটা দেবেন, রেকর্ড অ্যাপের মধ্যে অটোমেটিক আপলোড হয়ে যাবে, বুঝলে পর্ণশ্রী। একই ভবন, ওটা আর একবার বলুন, বেশ বলে দিচ্ছি। তো যেটা বলছিলাম যে হ্যাঁ, যে মেন স্ট্রিমিং কি, ভালো করে এই লাইনটা শুনবে, মেন স্ট্রিমিং থেকে প্রশ্ন হয়, খাতার মধ্যে দরকার হলে নোট ডাউন করবে, শর্ট নোট। মেন স্ট্রিমিং, মেন স্ট্রিমিং কি? মেন কথার অর্থ হচ্ছে মুখ্য, স্ট্রিম কথার অর্থ হচ্ছে স্রোত, অর্থাৎ মুখ্য স্রোতে ফিরিয়ে নিয়ে আসা। তুমি ক্লাস 8-এ পড়তে, ধরো রেণুকা পড়তো, তো রেণুকার তখন বান্ধবী ছিল আসমাতারা। ওকে, ক্লাস 8 পর্যন্ত পড়লো, এরপর ধরো আসমাতারা কোনো একটা কারণে স্কুল ছেড়ে দিল। হ্যাঁ, জাস্ট গল্পের মতো বোঝো, আসমাতারা কোনো একটা কারণে স্কুল ছেড়ে দিল, সে আর স্কুল এলো না, অর্থাৎ স্কুল থেকে সে কিন্তু তার লেখাপড়াটা শেষ করেনি। হ্যাঁ, ক্লাস এরকম হয় না, অনেক বন্ধু বান্ধব থাকে দেখবে, কাজ করতে চলে গেছে বা পারিবারিক কোনো কাজে, হ্যাঁ, তো চাপের জন্য সে স্কুল আর আসে না। তো এরকম একটা ব্যাপার ঘটলো, অর্থাৎ সে স্কুলের যে মূল যে স্ট্রিম, যে স্রোত, বিদ্যার শিক্ষার যে স্রোত, সেখান থেকে কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেল। তো তাকে আবার সেই মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসা, অর্থাৎ তাকে আবার গিয়ে সেই বন্দোবস্ত করা যাতে সে আবার স্কুলে এসে পড়তে পারে, এই জিনিসটাকে মেন স্ট্রিমিং বলা হয়। বোঝা গেল? এর সাথে একই রকমের প্রোনাউন্সিয়েশন হয় ব্রেন স্টর্মিং বলে, ব্রেন। ওকে, ব্রেন স্টর্মিং কি? ব্রেন স্টর্মিং এর বাংলা হচ্ছে মস্তিষ্ক প্রক্ষালন বা মস্তিষ্কে ঝড়। সেটা কি না, আমি এই যে জিনিসটা প্রথম তোমাদের করলাম, এসে কয়েকটা প্রশ্ন ধরলাম, এই প্রশ্নের ফলে কি হচ্ছে, তোমাদের ব্রেন অনেক বেশি সক্রিয় হয়ে গেল, ক্লাসের প্রতি আরো বেশি অ্যাটেন্টিভ হয়ে গেলে, এই জিনিসটা হচ্ছে ব্রেন স্টর্মিং। অর্থাৎ এমন কঠিন কঠিন প্রশ্ন করা শিক্ষার্থীদেরকে, যাতে তাদের ব্রেনটা যেটা সুপ্ত অবস্থায় ছিল, ঝিমোচ্ছিল, তারা তারা সক্রিয় হয়ে যায়, যে হ্যাঁ স্যার প্রশ্ন ধরেছে, বলতে হবে। এর ফলে কি হচ্ছে, প্রথমে গিয়েই যখন তুমি ব্রেন স্টর্মিং করছো, অর্থাৎ কিছু প্রশ্ন তাদের ধরছো, তারা কি করছে, তারা প্রচন্ড ভাবে কিন্তু সক্রিয় হয়ে যাচ্ছে। ওকে, মেন স্ট্রিমটা আরেকবার বলুন। মেন স্ট্রিমিং আর কিছুই নয়, ধরো আমি চঞ্চল স্যার, তো আমি পড়তাম ক্লাস 7-এ, ঠিক আছে, ধরো আমার একটা বন্ধু ছিল, আমার বন্ধুর নাম রাহুল। তো দেখা যাচ্ছে কি রাহুলের পারিবারিক অবস্থা খুব খারাপ। তো কি করলো, যে রাহুলের পারিবারিক অবস্থা খুব খারাপ হওয়ার কারণে রাহুলের বাবা রাহুলকে স্কুল আসতে ছাড়িয়ে দিল এবং তাকে একটা গাড়ির গ্যারেজে কাজ করতে পাঠিয়ে দিল। রাহুল পড়তো কোথায়? ক্লাস 7-এ। তো সেই ক্ষেত্রে আমি তারপরে ক্লাস 10 পর্যন্ত পড়লাম, কিন্তু রাহুল কিন্তু আর স্কুল এলো না। অর্থাৎ রাহুল তার শিক্ষা, যে প্রথাগত শিক্ষা, সেটা সম্পন্ন করার আগেই কিন্তু ছিটকে বেরিয়ে গেল শিক্ষার জগৎ থেকে, তাই না? বিশেষ যে কোনো কারণ হতে পারে, পারিবারিক কারণ বা অন্য কোনো কারণে সে বেরিয়ে গেল। এবার আমার স্কুলের যে টিচাররা ছিলেন, তারা কি করলেন, তারা রাহুলের বাবাকে বুঝিয়ে আবার রাহুলকে পুনরায় স্কুলে নিয়ে এসে ক্লাস 7-এ ভর্তি করলেন। ঠিক আছে, অর্থাৎ এই যে রাহুল শিক্ষা স্রোত থেকে বেরিয়ে গেছিল, অর্থাৎ যেসব শিক্ষার্থীরা আমরা দেখি জানি যে স্কুল ছুট হয়ে যায়, হ্যাঁ, 2-3 ক্লাস পরে 2-3-4 পর্যন্ত দিয়ে চলে যায়, আর আসে না স্কুলে, হয়তো শিক্ষক একদিন বকেছেন, সে ভয়ে এলো না, বা বাড়ি থেকে আর সেরকম মানে কি বলবো, সুযোগ দেয় না যে হ্যাঁ স্কুল যেতে হবে, বা কিছু চাপও দেয় না, তো আসে না। এই ধরনের শিক্ষার্থীদেরকে আবার তাদের কি অসুবিধা সেটা দেখে সেটাকে নিরসন ঘটিয়ে আবার পুনরায় স্কুলে ফিরিয়ে আনার যে প্রক্রিয়া, সেটাকে মেন স্ট্রিমিং বলে। বোঝা গেল? পোর্টফোলিও আর অ্যানেকডোটাল আর রুবিস কিজ এটা বুঝিয়ে দেবেন। ওকে, অবশ্যই দেবো। পোর্টফোলিও, অ্যানেকডোটাল, রেকর্ড কার্ড, এগুলো আর কিছুই নয়, জাস্ট একটা সহজ জিনিস, জাস্ট এগুলো রেকর্ড রাখা হয় স্টুডেন্টদেরকে। ওকে, পোর্টফোলিও বলতে হচ্ছে একটা ফোল্ডারকে বোঝানো হয়, অ্যানেকডোটাল রেকর্ড কার্ড হচ্ছে একটা কার্ডকে বোঝানো হয় যেখানে স্টুডেন্টের ডাটা থাকে। ওকে, আচ্ছা, এতদূর পর্যন্ত বোঝা গেল মেন স্ট্রিমিং আর ব্রেন স্টর্মিং, এতদূর পর্যন্ত বোঝা গেল কিনা বলবে।
আশা করি বোঝা গেছে। ওকে, একই ভবন আর কিছুই নয়, একই ভবন হচ্ছে একত্রে পড়ানো। অর্থাৎ একটা সাধারণ শিক্ষার্থীকে এবং একটা বিশেষভাবে অক্ষম শিক্ষার্থীকে বা একটা উঁচু জাতের শিক্ষার্থী, একটা নিচু সম্প্রদায়ের শিক্ষার্থী, উভয়কে একই স্কুলে পাশাপাশি বসিয়ে পড়ানো। অর্থাৎ তাদের মধ্যে ভেদাভেদ না করা। কোনো একটা শিক্ষার্থী যে হাঁটতে পারে না তাকে যেন আলাদাভাবে আলাদা চোখে না দেখা হয়, খারাপ চোখে না দেখা হয়, এটা একই ভবন। ওকে, আচ্ছা, এই জিনিসটা জাস্ট তোমাদের লেখা আছে মেইন স্ট্রিমিং কি, এটা একবার তোমরা পড়ে নেবে। ওকে, তারপরে দেখো বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মধ্যে আত্মবিশ্বাস জাগিয়ে তোলা এবং তাদের ব্যক্তিত্ব বিকাশে সহায়তা করে। যে শিশুটা বিশেষ চাহিদা সম্পন্ন, অর্থাৎ ঠিকঠাক সে কথা বলতে পারতো না বা দেখতে পেতো না বা হাঁটতে পারতো না, তার মধ্যে এবার স্কুলে এসে আস্তে আস্তে তার আত্মবিশ্বাস জেগে উঠছে। বোঝা গেল? আস্তে আস্তে তার আত্মবিশ্বাস জেগে উঠছে যে হ্যাঁ আমি কিছু করতে পারবো, এরকম। ওকে, দেখো সাধারণ শিশুদের যে ধরনের শিক্ষার ও শিক্ষামূলক অভিজ্ঞতা আদান প্রদানের সুযোগ আছে, সেই সুযোগ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের কাছে পৌঁছে দেওয়া হয়। মেন স্ট্রিমিং কি, এটা তোমাদের বললাম, আমি আর পড়ছি না। এখানে এখানে ওটাই লেখা রয়েছে যেটা তোমাদের বলা হলো, তো সেটা পিডিএফ দিলে একবার পড়ে নেবে, ঠিক আছে? এই যে মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসা, মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসা স্টুডেন্টদের। আর ঠিক এই কাজটার জন্যই কিন্তু স্কুলে কি করা হয়, প্যারা টিচার নিয়োগ করা হয়, প্যারা টিচার। ওকে, তাদের কাজ হচ্ছে এটা, অফিসিয়াল যে কাজ সেটা হচ্ছে মেইন স্ট্রিমিং ঘটানো। অর্থাৎ যেসব শিক্ষার্থীরা স্কুল ছুট হয়ে গেছে তাদের বাড়ি গিয়ে বুঝিয়ে তাদেরকে আবার স্কুলে নিয়ে আসে। এই জন্যই প্রথম কিন্তু প্যারা টিচার নামক এই যে পদ সেটা তৈরি করা হয়েছিল। আচ্ছা, এবার দেখো এই ক্ষেত্রে কয়েকটি জিনিস আমাদের মাথায় রাখতে হবে কি, যে সর্বাপেক্ষা কম নিয়ন্ত্রিত পরিবেশে সঠিক শিক্ষা প্রতিটি শিশুকে দিতে হবে। অর্থাৎ স্কুলের যে পরিবেশ এটা যেন প্রচন্ড নিয়ন্ত্রিত না হয়, যে টিচার দ্বারা যেন শিক্ষার্থীরা বিশাল ভয় করছে। এই যে আমার ক্লাসে যদি আমি খুব বেশি নিয়ন্ত্রণ রাখতাম, হ্যাঁ, তাহলে কি তোমরা এইভাবে ফ্রিলি কথাবার্তা বলতে পারতে? তোমরা এই যে ব্রেন স্টর্মিং, এই যে জয়শ্রী বলছে ব্রেন স্টর্মিংটা আর একবার, ব্রেন স্টর্মিং বুঝতে পারিনি জয়শ্রী, আমি যদি ভয়ে রাখতাম তোমাদের, তাহলে কি ভয়ে উচ্চারণ করতে পারতে? পারতে না, যে স্যার আবার বকবে, বারবার বলতে হচ্ছে, তাই না? তো এই জিনিসটা যদি একটা প্রাইমারি স্কুলে গিয়েও করো তুমি, তাহলে স্টুডেন্টরা কিন্তু ঠিকঠাক ভাবে পড়তে পারবে না। তাই অ্যাজ এ টিচার তোমার সবসময় তোমার এটাই উদ্দেশ্য হওয়া উচিত, সে তুমি টিউশন টিচার হও বা তুমি স্কুলের টিচার, যে তোমার যে শ্রেণীকক্ষ সেটাকে ফ্লেক্সিবল রাখবে সবসময়। ব্রেন স্টর্মিং কি বলে রাখি জয়শ্রী, তোমরা ক্লাসে এলে এমনিতেই আমি দেরি করেছি প্রচন্ড, দু একজন গালাগাল দিচ্ছিল, তো সেই ক্ষেত্রে কি ঝিমিয়ে আছে, যে 9:30 সময় চলে এসছে ক্লাস করাতে, 8:30 সময় চলে এসছে, খেয়ে দিয়ে কাজকর্ম নেই, হ্যাঁ, তো এরকম ব্যাপার। এবার সবারই ঘুম আসছে, তো সেই ক্ষেত্রে এসেই কি করলাম, আমি প্রশ্ন করতে শুরু করলাম আগের দিন থেকে, আর সবাই কি ঝেড়ে উঠে বসলো যে স্যার প্রশ্ন করছে। এবার এই যে কয়েকটা প্রশ্ন করা হলো, এরপরে তোমাদের ওই যে মস্তিষ্ক যেটা ঝিমুনি ছিল, ঘুম আসছিল, অর্থাৎ এতটা সক্রিয় ছিল না ক্লাসে, সেই প্রশ্ন শুনে কিন্তু হঠাৎ করে সক্রিয় হয়ে গেলে, তাই না? প্রশ্ন শুনে কিন্তু ব্রেনটা তোমাদের সক্রিয় হয়ে গেল। এই জিনিসটাই ব্রেন স্টর্মিং বা মস্তিষ্ক প্রক্ষালন। শিক্ষার্থীরা যখন এরকম একটু কম সক্রিয় থাকে, তখন অ্যাজ এ টিচার তুমি প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়েছে সেখান থেকে কঠিন প্রশ্ন তাদেরকে করবে। সেই সমস্ত প্রশ্নের উত্তর ভাবার জন্য, উত্তর দেওয়ার জন্য তাদের মস্তিষ্ক তখন আবার কাজ করতে শুরু করবে এবং উত্তেজিত হয়ে যাবে। ওকে, তো সেই জিনিসটাকেই ব্রেন স্টর্মিং বলা হচ্ছে। বোঝা গেল? শিখা, জয়শ্রী বোঝা গেল? সমৃদ্ধি, ব্রেন স্টর্মিং বোঝা গেছে? ব্রেন স্টর্মিং আবার পড়াবো তোমাদের, লার্নিং থিওরিতে আবার পড়াবো। বোঝা গেছে? বোঝা না গেলে আবার বলো। ক্লিয়ার? ভেরি গুড, বেশ। চলো নেক্সট দেখি। তো প্রতিটি শিশুর বিশেষ চাহিদা অনুযায়ী শিক্ষা দেওয়া উচিত, এই জিনিসটা কিন্তু অন্তর্ভুক্তিমূলক শিক্ষার একটা মূল দিক। মনে রাখবে যে প্রতিটা শিশুকে কেমন শিক্ষা দিতে হবে, তাদের চাহিদা অনুযায়ী। ওকে, যে যার যেমন চাহিদা তাকে সেরকম শিক্ষা দিতে হবে। দেখা যাচ্ছে যে তোমার ক্লাসে একটা শিশু গেছে যে ক্লাস 7-এ পড়ে, কিন্তু এখনো ঠিক করে অ আ লিখতে পারে না, তাহলে তুমি তাকে বীজগণিত কি শেখাবে? তোমাকে আগে তার চাহিদা হচ্ছে অ আ, বর্ণ পরিচয় ঘটানো, তাহলে তাকে তোমাকে বর্ণ পরিচয়টাই শেখাতে হবে প্রথম, ঠিক আছে? অর্থাৎ যার যেটা চাহিদা তাকে সেই মতো করে শিক্ষা কিন্তু দিতে হবে। তারপর হচ্ছে এমন ব্যবস্থা গ্রহণ করতে হবে যাতে শ্রেণীর সাধারণ শিক্ষার্থীরা
বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের সহযোগিতা করতে এগিয়ে আসে এবং তাদের সঙ্গে নিজেদের মানিয়ে নেয়। অর্থাৎ যে শ্রেণীকক্ষে যে শিক্ষার্থী তাদের মধ্যে যেন একটা পরস্পর বন্ধুত্ব থাকে। যেমন এই যে তোমাদের এই কয়েকজন যে মাইক্রোফোন অন করতে পারছিল না, তখন তোমরা বন্ধুরা বলে দিলে যে এইভাবে মাইক্রোফোন অন করা যায়। এই যে একটা বন্ধুত্বের পরিবেশ, এটা যেন ভার্চুয়াল ভাবে যেমন তোমাদের রয়েছে, তোমরা যখন টিচার হবে তখন যেন তোমাদের শ্রেণীকক্ষে স্টুডেন্টদের মধ্যেও বজায় থাকে, একে অপরকে সাহায্য করা, একসাথে থাকা, এরকম একটা পরিবেশ যেন তৈরি হয়, সেটার দিকেও গুরুত্ব দিচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। বোঝা গেল? চতুর্থত দেখো, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষা শিখন পরিবেশ উন্নতির জন্য এবং সর্বোত্তম শিক্ষা প্রদানের জন্য বিশেষজ্ঞ এবং সাধারণ দক্ষ শিক্ষক নিয়োগ করতে হবে, অর্থাৎ টিচার রিক্রুটমেন্ট। দক্ষ শিক্ষক মানে এখানে ট্রেনি টিচার, যারা ট্রেন্ড, ওকে, যারা ট্রেন্ড রয়েছে, অর্থাৎ বিশেষভাবে প্রশিক্ষিত রয়েছে যারা, তাদেরকে নিয়োগ করে। এই যে মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসার ব্যাপার যেটা বললাম, এটাই হচ্ছে মেন স্ট্রিমিং, যেটা তোমাদের আরো সহজ ভাষায় এখানে আবার ডিসকাস করা হয়েছে, এটাকে আমি আর বলছি না। আচ্ছা, এবার বলো এতদূর পর্যন্ত বোঝা গেল কিনা? ক্লিয়ার হয়েছে এতদূর পর্যন্ত? ক্লিয়ার হয়েছে? একটু বলবে। ক্লিয়ার? বেশ, এরপরে আমরা এই চ্যাপ্টারে দ্বিতীয় পার্টে যাব। ওকে, দ্বিতীয় পার্টের মধ্যে যাব, সেটা হচ্ছে স্পেশাল চাইল্ড। এতক্ষণ আমরা এই যে টোটাল প্রসেসটা সম্পর্কে পড়ছিলাম, যে প্রসেসটা কি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, এরপরে আসবো আমরা চাইল্ড সম্পর্কে, স্পেশাল চাইল্ড সম্পর্কে। স্পেশাল চাইল্ড এবং তাদের আইকিউ সম্পর্কে আমরা পড়বো এবং দেন আমাদের এই চ্যাপ্টারটা শেষ হবে। তো চলো একটু করিয়ে নিই নাকি। তো স্পেশাল চাইল্ড আমরা কাদের বলবো? যারা যে কোনো ভাবে বিশেষ চাহিদা সম্পন্ন, সেটা পজিটিভ হতে পারে বা নেগেটিভ হতে পারে। অর্থাৎ হতে পারে তারা খুব বেশি উন্নত বুদ্ধিমত্তা যুক্ত, আবার হতে পারে যে কি তাদের বুদ্ধি খুব কম। দুজনই কিন্তু স্পেশাল চাইল্ড। আমরা আইকিউ নির্ণয় করেছিলাম, গিলফোর্ডের যে তত্ত্ব পড়েছিলাম সেখানে আমরা দেখবো বুদ্ধির যে ক্লাসগুলো হয়েছে তোমাদের, সেখানে দেখবে করানো আছে এটা। দেখো, দৈহিক, মানসিক, সামাজিক, প্রাক্ষবিক বৈশিষ্ট্যের দিক থেকে যে সমস্ত শিশু সাধারণ শিশুদের থেকে পৃথক, তাদের ব্যতিক্রমী ধর্মী শিশু বলা হয়। দৈহিক অর্থাৎ দেখা যাচ্ছে কোনো একটা শিশু, সে একটা পা তার হয়তো ফ্র্যাকচার রয়েছে, সে হাঁটতে পারে না, সেও একটা স্পেশাল চাইল্ড। মানসিক দিক কেউ একটু ধরো পাগল টাইপের রয়েছে, সেও স্পেশাল চাইল্ড। সামাজিক দিক থেকে কেউ বঞ্চিত, সে নিচু জাতির বলে সমাজে তাকে কেউ নেয় না, সমাজে তাকে সবসময় তাচ্ছিল্য করে, সেও একটা স্পেশাল চাইল্ড হিসেবে ট্রিট হবে। প্রাক্ষবিক বৈশিষ্ট্যের দিক থেকে তার প্রক্ষোভ অন্যদের থেকে আলাদা রকমের, সে একটুতেই কেঁদে ফেলে, একটুতেই হো হো করে হেসে ওঠে, অর্থাৎ একটু পাগলাটে টাইপের বলতে পারো, সেও স্পেশাল চাইল্ড। তো এই ধরনের সমস্তকেই স্পেশাল চাইল্ড বলা হয়। আবার একইভাবে এর ঠিক বিপরীত, অর্থাৎ প্রচন্ড বুদ্ধিমত্তা যুক্ত, সাংঘাতিক রকম ইন্টেলিজেন্ট যে সমস্ত শিক্ষার্থী থাকে, তারাও স্পেশাল চাইল্ড। ওকে, তো দুই প্রকারের স্পেশাল চাইল্ড হল, একটা হচ্ছে ভালো দিকের, একটা হচ্ছে একটু খারাপ দিকের। ওকে, যারা এই যে এগুলো রয়েছে, এগুলো আমরা খারাপ গুণই বলতে পারি, তাই না? এগুলোকে এই যে দৈহিক বিকলাঙ্গতা বা মানসিক পাগলাটে ভাব, এগুলোকে আমরা নেগেটিভ ধরি, আর যেগুলো হাই আইকিউ যেমন, সেগুলোকে আমরা পজিটিভ ধরি শিক্ষাক্ষেত্রে। ওকে, দেখো, বিশেষ চাহিদাযুক্ত শিক্ষার্থী বা স্পেশাল চাইল্ড বলা হয় তাদেরকে। তো শিক্ষা মনোবিদ্যায় বুদ্ধাঙ্কের দিক থেকে যাদের স্বাভাবিকের তুলনায় পৃথক, যারা, তাদেরকে ব্যতিক্রমী ধর্মী শিশু বলা হয়। আচ্ছা, এবার এই জিনিসটা তোমরা বলো, সাধারণ যে শিক্ষার্থী তাদের আইকিউ বা বুদ্ধাঙ্ক কত থাকে? এটা তোমরা একটু কমেন্ট করো। সাধারণ শিক্ষার্থীদের আইকিউ কত থাকে? আচ্ছা, শিউলি বলছে 90 থেকে 110। একদমই তাই, 90 থেকে 110 মোটামুটি মনে আছে সবার। একদম, ইপসিতা, শাহরিয়াজ, একদম সঠিক। চলো, তো এখানে আমি লিখে দিচ্ছি, এটা জাস্ট লিখিনি, তোমাদের জিজ্ঞেস করবো বলি। 90 থেকে 110 যাদের আইকিউ, তাদেরকে সাধারণ শিক্ষার্থী বলা হয়। এগুলো সব আগের ক্লাসে পড়ানো হয়েছে। যারা নতুন ভর্তি হয়েছে ভয় পেও না, আস্তে আস্তে রেকর্ড ক্লাসগুলো দেখো, সব ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আশা করি আমার ক্লাস ভালো লাগবে দেখতে। ওকে, পরবর্তীতে আসি। দেখো, সাধারণ আইকিউ বা বুদ্ধাঙ্ক 90 থেকে 110 এর মধ্যে আসছে। তো স্পেশাল চাইল্ড আমরা কাদের বলবো? ব্যতিক্রমী ধর্মী শিক্ষার্থী, যাদের আইকিউ 140 প্লাস বা 75 নিচে। বোঝা গেল? 75 নিচে বা 140-এর উপরে, 140 আপ আর 75 বিলো 75, তাদের আমরা স্পেশাল চাইল্ড ট্রিট করব।
140 এর উপর যাদের আইকিউ তারা হবে হাই এবিলিটির বুদ্ধিমত্তা যুক্ত অর্থাৎ পজিটিভ স্পেশাল চাইল্ড। যাদের 75 নিচে তারা হবে খুব বোকা পাগলাটে টাইপের, তাদের নেগেটিভ স্পেশাল চাইল্ড বলা হবে। বোঝা গেল? তো স্বাভাবিক সম্ভাবনা লেখচিত্র এবার এটা একটু দেখিয়ে দিই। দেখো এটা তোমাদের মোটামুটি করা হয়েছে যে আইকিউ, সেখানে দেখা গেছে যে এই যে সব থেকে বেশি এই গ্রাফটার মধ্যে উচ্চতা আমরা দেখতে পাচ্ছি এই জায়গা থেকে এই জায়গাটার মধ্যে সব থেকে বেশি উচ্চতা, অর্থাৎ এখানে দেখো ঘরটা পড়ছে 80 আর 100 মধ্যবর্তী এই যে জায়গাটা পড়ছে অর্থাৎ 90, এটা হচ্ছে 90। আর এই যে দাগটা পড়ছে এটা হচ্ছে 100 আর 120 মধ্যবর্তী অর্থাৎ 110, যে কারণে 90 থেকে 110 কে কি ধরা হয়েছে, সাধারণ আইকিউ ধরা হয়েছে। ওকে, আইকিউ নির্ণয়ের সূত্রটা কেউ একটু বলতে পারবে? আইকিউ নির্ণয়ের সূত্র কেউ একটু লিখতে পারবে? তোমাদের আইকিউ নির্ণয়ের কয়েকটা অঙ্কও করিয়েছিলাম আমি, মনে আছে কারো? আচ্ছা ঠিক আছে, তাই হবে। আমি তো ক্লিয়ার করে দিই, তোমাদের অসুবিধা হবে ভেবে যে প্রিন্ট আউট করলে তখন তো অসুবিধা হবে সেই কারণে। ঠিক আছে, আমি ক্লিয়ার করব না। MA/CA × 100, ভেরি গুড শিউলি। এই তো এটাই তো আইকিউ এর সূত্র, তাই না? মেন্টাল এজ বাই ক্রোনোলজিক্যাল এজ ইন্টু 100, আইকিউ নির্ণয়ের সূত্র। আচ্ছা বেশ, এবার এইভাবে কিন্তু আমরা স্পেশাল চাইল্ড ব্যতিক্রমী চাইল্ড বুঝতে পারবো, অর্থাৎ 90 থেকে 110 এটা হচ্ছে সাধারণ। এবার যদি দেখা যায় কারো একটা আইকিউ চলে এলো এই যে গ্রিন লেভেলের 150, 160, 180, তারাও স্পেশাল চাইল্ডের মধ্যে পড়বে, তাই তো? কারোর আইকিউ দেখা যাচ্ছে 60 থেকে 20, 40, 60, তারাও স্পেশাল চাইল্ডের মধ্যে পড়বে। অর্থাৎ এদেরকেও আলাদাভাবে শিক্ষা দিতে হবে, এদেরকেও আলাদাভাবে শিক্ষা দিতে হবে। এবার একটা জিনিস বলি, যেটা 2017 সালে টেট পরীক্ষায় এসেছিল, আগেও একবার বলেছিলাম, যারা পজিটিভ দিক থেকে স্পেশাল চাইল্ড হয়, অর্থাৎ দেখা যাচ্ছে যে তোমার আইকিউ 160, বিশাল বুদ্ধিমত্তা, তুমি পড়ছো এখন ক্লাস 3-তে, কিন্তু অলরেডি তোমার ক্লাস 3 সমস্ত অঙ্ক সমস্ত ইংরেজি তোমার পড়ে কমপ্লিট হয়ে গেছে। যারা প্রচন্ড বুদ্ধিমত্তা যুক্ত ছাত্রছাত্রী হয় তাদের এগুলো হয়ে থাকে। তো তখন কি হচ্ছে যে সেই সব শিক্ষার্থীদেরকে টিচাররা কি করেন, উঁচু ক্লাসের বইগুলো পড়াতে থাকেন, উঁচু ক্লাসের অঙ্কগুলো শেখাতে থাকেন ক্লাস 4-5 এর। এই ঘটনাটাকে বলা হয় অ্যাক্সিলারেট করা। মনে রাখবে এটা 2017 সালে টেট পরীক্ষায় এসেছিল যে শিক্ষাক্ষেত্রে অ্যাক্সিলারেশন বলতে কোনটাকে বোঝায়, দিয়ে 4টে অপশন ছিল। তো অপেক্ষাকৃত যে শ্রেণীতে পড়ছে তার থেকে অপেক্ষাকৃত 1 বা 2 ক্লাস উপরের যে শিক্ষা সেইগুলোকে, সেই পাঠগুলোকে দেওয়ার যে পদ্ধতি, সেটাকে শিক্ষাক্ষেত্রে অ্যাক্সিলারেশন বোঝায়। ওকে, অ্যাক্সিলারেট জানি আমরা বাইকে থাকে, গাড়িতে থাকে, যেটা দাওয়ালে গতি বেড়ে যায়, তো ঠিক এটাই করা হয়। শিক্ষার্থী যারা প্রচন্ড হাই আইকিউ থাকে তাদের সেই শ্রেণীকক্ষে যে পড়া সেগুলো অলরেডি হয়ে যায়, তার ফলে তারা খুব আর বোরিং ফিল করে, যে কারণে উঁচু ক্লাসে পড়াশোনা সেগুলো এবার তারা শিখতে শুরু করে টিচারদের কাছে। এই জিনিসটাকে অ্যাক্সিলারেট করা বলা হচ্ছে, অ্যাক্সিলারেশন ইন এডুকেশন। ওকে, এই জিনিসটা একটু মনে রাখবে, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা এবার দেখো ব্যতিক্রমী ধর্মী শিশু কিভাবে বোঝা যাবে, তাদের কয়েকটা বৈশিষ্ট্য দেখা যাচ্ছে। দেখো বিভিন্ন রকমের ব্যতিক্রমী শিশু হতে পারে। এক হচ্ছে দৈহিক দিক দিয়ে ব্যতিক্রমী, যাদের ধরো হাত পা হয়তো পঙ্গু বা হয়তো সাধারণদের মতো নয়, বা হয়তো হাত পা নেই এরকম। মানসিক দিক দিয়ে ব্যতিক্রমী, যারা একটু পাগল টাইপের হয়ে থাকে, মানসিক ভারসাম্য একটু কম থাকে। ওকে, প্রক্ষোভ এবং আবেগের দিক থেকে যেটা আগেই বললাম, কেঁদে ফেলে হেসে ফেলে, এরাও এক রকমের পাগলের মতোই হয়ে থাকে বলতে পারো। হ্যাঁ, চতুর্থত দেখো সামাজিক দিক থেকে ব্যতিক্রমী, এই যে বললাম সমাজে কোনো নিচু শ্রেণীর মানুষ তাদেরকে যারা তাচ্ছিল্য করে তারা। আর শিখনে অক্ষম, এই শিখনে অক্ষমের ক্ষেত্রে ভাগ রয়েছে ডিসলেক্সিয়া, ডিসপ্রাক্সিয়া, অ্যাপ্রাক্সিয়া, ক্যালকুলিয়া, ডিসক্যালকুলিয়া, এগুলো লার্নিং থিওরিতে পড়বো। এক একটা হচ্ছে এক একটা শিখনের রোগ, কেউ অঙ্ক করতে পারে না সেটাকে ডিসক্যালকুলিয়া বলে, ঠিক আছে। ডিসগ্রাফিয়া রয়েছে, ডিসপ্রাক্সিয়া রয়েছে, লেখনে শিখনে অক্ষমতা, ডিসগ্রাফিয়া, এগুলো রয়েছে, এগুলো আস্তে আস্তে পড়বা, এখন এত কিছু না জানলেও হবে। ওকে, তো মানসিক দিক দিয়ে ব্যতিক্রমী যে শিক্ষার্থী তাদের দুই ভাগে ভাগ করা যায়, একটা ওই যে বলেছিলাম পজিটিভ অর্থাৎ প্রতিভাবান যারা, আর একটা হচ্ছে নেগেটিভ অর্থাৎ পিছিয়ে পড়া যারা। পিছিয়ে পড়া শিশুদের বৈশিষ্ট্য কি, কিভাবে বুঝবে তুমি তোমার শ্রেণীকক্ষে কোন শিক্ষার্থীরা পিছিয়ে পড়া? তো এই ধরনের শিশুদের মনোযোগের বিস্তার কি হবে, খুব অল্প হবে, বেশিক্ষণ কোনো জিনিসের উপর মন দিয়ে থাকতে পারবে না। দ্বিতীয়ত কি, এদের প্রতিক্রিয়ার সময় রিয়াকশন টাইম হয় দীর্ঘ, অর্থাৎ তুমি ডাকার অনেকক্ষণ পর সাড়া দেবে, ঠিক আছে, তুমি কোনো একটা প্রশ্ন করার অনেকক্ষণ পর উত্তর দেবে, এরকম ঝটপট উত্তর দিতে পারে না, ভাবতে পারে না এত তাড়াতাড়ি সঠিক উত্তর। 3 নম্বর কি,
এদের নিজেকে চালিত করার ক্ষমতার অভাব দেখা যায়, অর্থাৎ নিজেরাই ঠিকভাবে হাঁটাচলা করতে পারে না। এরা বিমূর্ত চিন্তা এবং সামান্যীকরণের ক্ষমতার স্বল্পতা দেখা যায়, এরা বিমূর্ত চিন্তা করতে পারে না। এই ধরনের শিশুদের বিভিন্ন বস্তু ও চিন্তাধারার মধ্যে সংযোগ স্থাপন করে ক্ষমতার অভাব দেখা যায়। হ্যাঁ, এরা কোনো কিছুর মধ্যে কানেকশন খুঁজে পায় না, সংযোগ স্থাপন করতে পারে না। চতুর্থ দেখো, এদের অতীত অভিজ্ঞতার সঙ্গে বর্তমান অভিজ্ঞতার সম্পর্ক স্থাপনে অক্ষম, অর্থাৎ আগে কি হয়েছে সেই সব ভুলে যায়। একটা ধরো সিনেমা দেখলো, সিনেমায় কি হয়েছিল ভুলে গেল। হ্যাঁ, কোথাও একটা বেড়াতে গেছিল, সেখানে কি কি করেছিল ভুলে গেল, অর্থাৎ খুব বেশি ভুলে যায় এরা। এরা দেরিতে শেখে কিন্তু তাড়াতাড়ি ভুলে যায়। কোনো একটা জিনিস ধরো তুমি যোগ প্রক্রিয়া শেখাচ্ছ একটা ছেলেকে যে কিভাবে যোগ করতে হয়, হ্যাঁ তুমি টোটাল শেখালে, তো তারপরে কি হলো, সে কিন্তু ভুলে গেল আবার। অর্থাৎ শিখলো সবার দেরিতে। সবাইকে 1 ঘন্টা বোঝানোর পর তুমি সবাই শিখে গেল, তাকে 3 ঘন্টা বুঝিয়ে শেখাতে হলো, ঠিক আছে, কিন্তু ভোলার সময় দেখা যাচ্ছে 1 মাস পরে সবার মনে আছে কিন্তু সে ভুলে গেছে। অর্থাৎ দেরিতে শিখছে, সবার আগে ভুলে যাচ্ছে। এরা হচ্ছে তোমার লো আইকিউ, 75 নিচে যে আইকিউ থাকছে সেই ধরনের ব্যতিক্রমী স্টুডেন্ট। ওকে, আচ্ছা, আর কি এদের মৌলিক চিন্তা এবং নতুন কিছু সৃষ্টি করার ক্ষমতা একেবারেই থাকে না। হ্যাঁ, তারা কোনো কিছু নিজেরা তৈরি করতে পারে না। তুমি যদি বলো যে নিজের ইচ্ছা মতো একটা ছবি আঁকো, পারবে না। তুমি যদি বলো নিজের ইচ্ছা মতো কোনো একটা কিছু তৈরি করো কাগজ কেটে, পারবে না। অর্থাৎ নিজেরা চিন্তা করার ক্ষমতা থাকে না, কিন্তু কপি করতে পারে অন্যের দেখে। ওকে, 6 নম্বরে কি আসছে দেখো, এদের মধ্যে সমালোচনার দৃষ্টিভঙ্গিতে চিন্তা করা, সমস্যার বিশ্লেষণ, সমাধান করার ক্ষমতা খুব অল্প দেখা যায়। এরা কারো সমালোচনা করে না, কারো সাথে পাচেও থাকে না, নিজেদের ঘরে বিভোর থাকে এরা। ওকে, এবং উচ্চ স্তরের মানসিক প্রক্রিয়া ব্যবহারের ক্ষমতা এদের মধ্যে খুব কম থাকে। আর কি এদের মানসিক রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। প্রতিভাবান বা এটা হচ্ছে পরের পয়েন্টে আসছে, অর্থাৎ মানসিক রোগাগ্রস্ত হওয়ার, অর্থাৎ এই যে পাগলা টাইপের হয়ে যাওয়ার সম্ভাবনা এই ধরনের লো আইকিউ যুক্ত শিক্ষার্থীদের ক্ষেত্রে বেশি থাকে। ঠিক আছে, তারপরে আসি প্রতিভাবান বা সৃজনশীল শিশু, তাদের চেনার উপায় কি? তো সৃজনশীল বা বুদ্ধিমান যে সমস্ত শিশু, তাদের কিভাবে চিনবে? তো তাদের একাধিক কর্মচিন্তা নিয়ে তারা সচেতন থাকে, সবসময় মনে রাখবে কাজের মধ্যে থাকতে চায়, এই পয়েন্টটা মনে রাখবে। তারা সবসময় কাজের মধ্যে থাকতে চায়, তারা সবসময় বলবে আমাকে আরো বেশি অঙ্ক দিন, আমাকে আরো বেশি পড়া দিন। তো এই জিনিসটা তারা চায়। ওকে, আর কি হয়, দ্বিতীয়ত দেখো বচনভঙ্গি এবং চিন্তনে সাবলীলতা থাকে। যেমন দেখবে এই বছর মাধ্যমিক পরীক্ষায় যে প্রথম স্থান অধিকার করলো চন্দ্রচূড় বা এরকম কিছু একটা নাম ছিল সম্ভবত, চন্দ্রচূড়ি। হ্যাঁ, তো তার বচন ভঙ্গিটা একবার দেখবে, এখন ইউটিউবে রয়েছে। তো তার যে সাবলীলতা কথা বলার মধ্যে, সেই জিনিসটা কিন্তু আমাদের তোমাদের মধ্যে সেই বয়সে মাধ্যমিক পরীক্ষার ওই বয়সে কিন্তু ছিল না, তাই না? মিডিয়ার সামনে যে সাবলীল ভাবে কথা বলছে সমস্ত কিছু নিয়ে, সেই সাবলীলতাটা কিন্তু সাধারণ শিক্ষার্থীদের মধ্যে থাকে না। তো স্বাভাবিকভাবে তার আইকিউ অনেক বেশি। তো সেই কারণেই কিন্তু এই জিনিসটা সে পেরেছে। তো এই জিনিসটাই কিন্তু আমরা প্রতিভাবান শিক্ষার্থী এইভাবেই চিনতে পারবো, তাদের চিন্তন এবং কথা বলার ক্ষেত্রে তারা প্রচন্ড সাবলীল থাকে। আর কি একাকী থাকতে ভালোবাসে, তারা বেশিরভাগ সময় একা থাকতে পছন্দ করে। গোলমাল, হাট বাজার, মেলা, খেলা এসব খুব একটা তারা পছন্দ করে না। চতুর্থত কি, বৈচিত্র্যের মধ্যে তারা সমন্বয় সাধন করতে পারে। হ্যাঁ, অপরের সাথে মিশে যেতে পারে। আর কি অন্যের দ্বারা প্রভাবিত না হয়ে স্বাধীন এবং স্বনির্ভর হয়। কেউ একটা কিছু বললো, সেটা হয়ে গেল, অর্থাৎ ওই হুজুগে বাঙালির মতো সেরকম হয় না। ঠিক আছে, কেউ একটা কিছু বললো, সেটা ভালো দিক খারাপ দিক বিচার করে, তার যেটা মন হয় তারপর সেই মতো ডিসিশন নেয় সে। ওকে, আর কি খোলামেলা মুক্ত পরিবেশ পছন্দ করে। হ্যাঁ, কঠোর অনুশাসন পছন্দ করে না, এই যে ঘরের মধ্যে বন্দি থাকা, নিয়ম শৃঙ্খলা কঠোর, সেই সব এরা খুব একটা বেশি পছন্দ করে না। খোলামেলা মুক্ত পরিবেশ এরা পছন্দ করে। ওকে, আর কি হয়, আর দেখা যাক, আর কিছু নেই মোটামুটি এইগুলো হচ্ছে, এই 6খানা হচ্ছে বৈশিষ্ট্য। তো বলো এতদূর আমরা কমপ্লিট করলাম আজকের এই চ্যাপ্টারটা। এতদূর পর্যন্ত তোমাদের বোঝা গেছে কিনা, কারো কোথাও অসুবিধা আছে কিনা বলো? বোঝা গেছে? ওকে, বোঝা গেছে রুমা, ভেরি গুড। বাকিরা বলবে ইপসিতা, জয়শ্রী, রীতা, বোঝা গেছে? কারো কোনো অসুবিধা নেই? ঠিক আছে, তাহলে তোমরা বাড়িতে যেটা পড়া দেওয়া থাকলো সেটা কিন্তু পড়াটা করে আসবে। শিখা, ক্লিয়ার, ভেরি গুড। তো পড়াটা করে আসবে। পড়াটা হচ্ছে কি 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 পড়া দেওয়া রয়েছে? গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট টোটাল পড়বে, হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট টোটাল পড়বে, সোশ্যালাইজেশন প্রসেস টোটাল পড়বে। স্যার মাথাগুলো করাবেন? মাথা কি গো, বুঝতে পারলাম না। সমৃদ্ধি,
তো এই তিনটে আর আজকের এই যেটা পড়ালাম ইনক্লুসিভ এডুকেশন, এই চারটে টোটাল পিডিএফ তোমরা ভালো করে পড়ে আসবে, নেক্সট দিন আমি পড়া ধরবো। ওকে, আর নেক্সট দিন আবার নতুন পড়া দিয়ে দেবো। ম্যাথ, হ্যাঁ এটা শেষ হয়ে গেল এখানেই, এর বাইরে আর কিচ্ছু নেই অন্তর্ভুক্তিতে। হ্যাঁ ম্যাথ তো আমার নেই, ম্যাথের যে পেডাগজিটা রয়েছে সেটা আমার রয়েছে, ম্যাথের পেডাগজিটা আমি করাই তোমাদের, তো ওটাও কমপ্লিট হয়ে যাবে, ওটা তো খুব অল্প চ্যাপ্টার রয়েছে। হ্যাঁ ম্যাথ তো স্যার করাচ্ছেন তোমাদের, শুভময় স্যার বা এরকম কোনো একটা স্যার, হয়তো আমি চিনি না ঠিকঠাক কাউকে। ওকে, হ্যাঁ আমি পেডাগজিটা করাই, পেডাগজি করিয়ে দেবো, চিন্তা নেই ওটা নিয়ে। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন থাকলে বলো, নাহলে শেষ করছি ক্লাসটা। সিডিপি ম্যাথ স্যার মানে কি? সিডিপি ম্যাথ স্যার মানে বুঝতে পারলাম না, সিডিপি ম্যাথ মানে কি? ম্যাথের পেডাগজিটা বলতে চাইছে সমৃদ্ধি? সিডিপি তো আমি করাই, আর ম্যাথের পেডাগজিটা আমি করাই। হ্যাঁ ম্যাথের পেডাগজি আর খুব একটা বেশি নেই, আসলে একটা করে ক্লাস হওয়ার জন্য একটু হয়তো টাইম লাগছে। আর যদি মনে হয় সিলেবাস শেষ হচ্ছে না, আমি স্যারকে বলবো, স্যার একটা দুটো করে ক্লাস দিলে আরামসে 2 সপ্তাহে শেষ হয়ে যাবে। ওকে, আর মোটামুটি 4-5টা ক্লাস হলেই ম্যাথ পেডাগজি শেষ হয়ে যাবে। এরপর তোমাদের প্র্যাকটিস করাবো কোশ্চেন। সোশ্যাল লার্নিং এ কার নাম হবে স্যার মানে কি? বুঝতে পারলাম না, এটা কি জিজ্ঞেস করলে? সোশ্যাল লার্নিং মানে কোনটা, কি বলছো? এটা কি কোনো প্রশ্ন করলে আমাকে? আমি ঠিক ধরতে পারলাম না যে কোথা থেকে কি জিজ্ঞেস করলে ইপসিতা। সোশ্যাল লার্নিং এ কার নাম হবে? ও আচ্ছা, সিডিপি, সোশ্যাল লার্নিং, সামাজিক যে ইয়েটা রয়েছে। তো দেখো এখানে দুটো জিনিস রয়েছে, একটা হচ্ছে সোশ্যাল লার্নিং যেটা, সেটা হচ্ছে বান্দুরা লার্নিং থিওরিতে, বান্দুরা তত্ত্ব, সেটা পড়াবো তোমাদের। আর এইদিকে যদি কনস্ট্রাকটিভিজমের দিকে যাও তাহলে সেখানে ভাইগর্সকি হবে। ঠিক আছে, সোশ্যাল কনস্ট্রাকটিভিজম সেটা ভাইগর্সকি, আর সোশ্যাল লার্নিং বললে সেটা বান্দুরা। ওকে, হ্যাঁ বান্দুরা, বান্দুরা। ওকে ঠিক আছে। ওকে, রুম্পা বলছে ফার্স্ট দিন ক্লাস করে খুব ভালো লাগলো স্যার, আপনি খুব সহজভাবে সবটা বুঝিয়ে দেন, থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ, আমারও ভালো লাগছে তোমাদেরকে, তোমাদের মতো স্টুডেন্ট পেয়ে। আসলে আমি তোমাদের ব্যাচটা পড়াতে এসে যতটা এনার্জি পাই আর কোথাও সেরকম এনার্জি পাই না, মানে মোটামুটি খুব সবাই খুব ভালো স্টুডেন্ট এখানে। ঠিক আছে, তো দেখা যাক, আশা করি কতদিন কি পারি তোমাদের পড়াতে। ঠিক আছে, ওকে। আমি কিছু দেখাইনি, মেহরুল, মিরাজুল, মিরাজুল দেখতে পাবে না, কিছু অন করা নেই। আচ্ছা ঠিক আছে, গুড নাইট সবাইকে, চলো শেষ করছি ক্লাসটা এখানে। ঠিক আছে, ভালো থেকো সবাই, ভালো করে পড়াশোনা করো। আর যে 4টে পড়া দিলাম ওই 4টে পড়া করে এসো। যাদের ডিএলএড বা পিজি কোনো পরীক্ষা রয়েছে তো তাদের ক্ষেত্রে ছাড় থাকলো, তারা নেক্সট পরীক্ষা হয়ে যাওয়ার পর থেকে পড়বে। ওকে, ওকে, গুড নাইট। কার্তিক, ঠিক আছে।